ভয়েস এবং ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। কোথাও ঝামেলা থাকলে অবশ্যই কমেন্ট যাবেন। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। ক্লাস দিয়েছিলাম শুক্রবার সকালে 2 ঘন্টা টানা। কিসের ক্লাস দিলাম? গড়ের ক্লাস। শনিবার রাতে দিয়েছিলাম প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতির উপরে প্রথম ক্লাস। আজকে লাভ ক্ষতির উপরে দ্বিতীয় ক্লাস। আজকে আমার হাতে গণিত আছে টোটাল 24টা 23টা। আস্তে আস্তে করাবো, ধীরে ধীরে করাবো যাতে সবগুলো গণিত দেখাতে পারি, কারণ দ্রুত করাতে গেলে আমার কষ্ট হয়ে যাবে, আমি হাঁপিয়ে যাব। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে লাইভটা আপনারা সবাই একটু শেয়ার দিবেন আপনাদের ভাই বোনদের কাছে, কারণ একটু বেশি স্টুডেন্ট থাকলে আমারও আপনাদেরকে অনেক বেশি দিতে মন চাইবে। কারণ আমি যদি আপনাদের 70% দেই তাহলে হয়তো আপনাদের জব পাওয়ার সম্ভাবনা কম। আমি যদি আপনাদের 80% দেই অর্থাৎ 10% বেশি দেই তাহলে আপনারা এখানে যারা আছেন 80% স্টুডেন্ট জব হয়ে যাবে এই 10%-এর জন্য। আমি যদি আপনাদেরকে 90% দিতে পারি তাহলে আপনাদের এখানে আমাদের প্ল্যাটফর্মে নতুন যারা আসবে তাদেরও জব হয়ে যাবে। অর্থাৎ শিক্ষাটা হচ্ছে দান সাপেক্ষ এবং আপনাদের গ্রহণ সাপেক্ষ। আমি দেব, আপনারা নেবেন। তবে আমি দেব তখনই যখন আপনারা নেবেন। তা আপনাদের তো নিতে হবে। আপনাদের নিতে হলে কি করতে হবে? আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, তাদের কাছে আমাদের ক্লাসগুলো শেয়ার দিতে হবে। কারণ আমি অনেক কষ্ট করে পড়াবো, সেটা যদি অনেক বেশি স্টুডেন্ট দেখে শিখে তাহলে আমার দেয়াটাই সার্থক। আসেন সবাই দ্রুত লাইভে চলে আসেন। আর যারা মূলত প্রাইমারি চাকরি চান, অবশ্যই একটা জব দরকার, তারা প্রতিদিন আমি যে টাইমে ক্লাস নেই 8:30 অথবা 9:30, আপনারা এই টাইমে অবশ্যই খাতা কলম নিয়ে টেবিলে বসে যাবেন। প্রচুর রিয়াকশান পাচ্ছি, 41টা। একটু আগে ঢুকলাম এখানে, এখন দেখি 41টা মোট নোটিফিকেশন আসছে। সার্থক। আমি দেব, আপনারা যা চান তার থেকে বেশি দেব, যদি আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমাকে সাপোর্ট দেন। তৌকির কুমার, রমা হালদার, ভালো আছি। রমা শেয়ার দিছে। এই মুহূর্তে লাইভে আপনারা যারা আছেন সবাই ক্লাসটা একটু শেয়ার দিবেন। আমার সেই প্রিয় ভাই বোনগুলো কই, সবাই কমেন্ট দেন তো সব কিছু ঠিক আছে না। কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোন জেলা থেকে কে এখন এই মুহূর্তে আমাকে দেখছেন, সবাই একটু কমেন্ট দিবেন। অনেক কমেন্ট আসে। আমি কিন্তু দেখছি আমার এই যে পেজ থেকে, আমি জাকির স্যারের পেজে 5 দিন ছিলাম, 5 দিনে না হলেও 5-10-এ 50টা মোটিভেশনাল পোস্ট দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বাস্তবসম্মত। অবাস্তব কোনো আমি পোস্ট কোনো সময় দেই না আর দেবও না। আমার আইডি থেকে বলেন, আমার পেজ থেকে বলেন, আমি যা কিছু বলি, আমি যা কিছু করি সবই আপনাদের ভালোর জন্য। আমার প্রতিটা পোস্ট আপনারা পড়বেন, আপনারা বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি। এই মুহূর্তে আমার লাইভে দেখতে পাচ্ছি 15, 16, 17, 18 জন জয়েন করছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? সিলেট থেকে ভালো আছি। MST উম্মে হাবিবা ক্লাস দিয়েছেন, জাকির স্যারের গ্রুপে ক্লাস দিয়েছেন, আমি দেখছি, আজকেও দেখছি। আমার খুব ভালো লাগে যখন আমার একটা স্টুডেন্ট আমার একটা ক্লাস খাতায় করে জমা দেয়, তখন আমার কষ্টটা সার্থক হয়। শেয়ার ডান। মহিয়সী কন্যা শেয়ার ডান। রমা আছে খুলনাতে আছেন। ও রমা খুলনাতে আছো। আপনারা সবাই একটু কমেন্ট দেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন। আপনারা যত বেশি কমেন্ট দিবেন ততই আপনাদের সাথে আমার ইন্টারেকশন বাড়বে, আমার দিকে আপনার মনোযোগ বাড়বে, আপনার ফেসটা আমার সাথে পরিচিত হবে। আমি ফ্রি সারা জীবন পড়াবো না, আমি সামনেই সিক্রেট গ্রুপ খুলবো, ফ্রি পড়াবো, মাঝে মাঝে সিক্রেট গ্রুপে ক্লাস দেবো। সিক্রেট গ্রুপে ক্লাসগুলো তারাই পাবেন যাদের ফেস আমার সাথে পরিচিত, অর্থাৎ যারা আমার ক্লাস করবেন, ক্লাস নোট জমা দিবেন। সবাইকে শুধু পড়ে তো লাভ নাই। এই যে দেখেন ক্লাস নিচ্ছি একেবারে রিসেন্টলি জাকির স্যারের পেজে 5টা ক্লাস দিয়েছি, এখানে নতুন প্রায় 20, 25, 30টা ফেস অলরেডি আমার সাথে পরিচিত হয়ে গেছে। নতুন একটা গ্রুপ খুলে এদেরকে অ্যাড করে দেব। নতুন যারা আসবেন নিয়মিত ক্লাস করবেন তাদেরকে ওই গ্রুপে অ্যাড দেবো। সপ্তাহে 5টা ফ্রি ক্লাস দিলে 6ষ্ঠ দিনে একটা সিক্রেট ক্লাস দেব। ওই ক্লাসটা কাদের জন্য দেব? যারা নিয়মিত ক্লাস করে, নিয়মিত ক্লাস নোট জমা দেয় তাদের জন্য। কারণ সব একেবারে ফ্রিতে দিয়ে দিলে সবাই গা ছাড়া হয়ে যাবেন। এর জন্য আমার ক্লাস করতে হবে, ক্লাস না করলে আপনি সিক্রেট গ্রুপে ঢুকতে পারবেন না। ঘাটতেরা মিম নাটোর থেকে, গোলাম রাব্বানি ময়মনসিংহ থেকে শেয়ার ডান। স্বপ্নীল আকাশ, ভালো আছি।
এই যে দেখেন এখানে যে স্বপ্নীল আকাশ, ছেলে না মেয়ে জানি না, তবে মেসির ছবি দেওয়া প্রোফাইলে। এই ভাইটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো বলতে আমি দেখেন আজকে আপনাদের সামনে ক্লাসে আসছি, হয়তো আমি আজকে ক্লাসে আসতাম না, আরো 2 4 5 দিন পরে আসতাম। তো এখানে আমার কয়েকটা ভাই বোন আছে, এরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে স্যার ক্লাস দেন, স্যার ক্লাস দেন, স্যার ক্লাস দেন, পাগল করে ফেলতেছে। তার ভিতরে একজন হচ্ছে এই যে স্বপ্নীল আকাশ। তো ওর এত কমেন্টে, ওর এত মেসেজের কারণে আমি একবার রিপ্লাই দিছিলাম একটা, যে ক্লাস আমি দেবো আপনার জন্যই। মানে ওর এত কমেন্টে আমি বিরক্ত হয়ে আমি ওকে একটা রিপ্লাই দিয়েছিলাম যে ক্লাস আমি দেব আপনার জন্যই। জি, তৌকির স্যার, সরি 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 সরি, দ্রুত দ্রুত পড়তেছিলাম তো। তুপক হবে, বুঝতে পারছি, তুপক কুমার, TUP, ওকে তুপক কুমার। রাশেদ রাব্বি, নোট জমা দিব কোন গ্রুপে? আমার এই যে পেজ আছে না, এই যে দেখেন এখন যে পেজটা থেকে আছেন, এই পেজের একেবারে শুরুতে দেখবেন যে নোট গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আমার অনেকগুলো গ্রুপ আছে, কিন্তু একটা গ্রুপে আমি শুধুমাত্র ক্লাস নোট জমা নিব। ওয়ালাইকুম সালাম, ওয়াহিদ ইসলাম শরীফ, রাহাত হাসান পাটোয়ারি, ওয়ালাইকুম সালাম, চাঁদপুর থেকে। হ্যাঁ, আমি দেখছি এই যে ইউসিসিতে যখন কোচিং করছিলাম ফার্ম গেটে, তখন ওই যে পাটোয়ারি গ্রুপের ছিল ইউসিসি কোডিং, ওনাদের বাড়িও সম্ভবত চাঁদপুরে। আমি যখন চাঁদপুরে ব্যাংকে ছিলাম, 4 বছর চাকরি করে আসছি, ওখানে দেখলাম অনেক পাটোয়ারি আছে। ইভেন আমি বিপণিবাগ শাখায় ছিলাম জনতা ব্যাংকে 4 বছর, একটা ব্রাঞ্চে, ঠিক ওর অপোজিটেই ওখানে যারা আছেন বেশিরভাগই পাটোয়ারি বংশধর। তার মানে পাটোয়ারি যদি কারো নামই শুনি, আমার মনে হয় ওনার বাড়ি চাঁদপুরে। ওয়াহিদ ইসলাম শরীফ, ওয়ালাইকুম সালাম। মশিউর মুন্না, এই যে মশিউর মুন্না আমার আগের যে পেইড ব্যাচ ছিল, সেই পেইড ব্যাচের একজন স্টুডেন্ট। আজ কদিন যাবৎ খুব ডিস্টার্ব করতেছে, ক্লাস দেন ক্লাস দেন ক্লাস দেন। ভাই আসছে ক্লাসে, খুশি হয়েছেন? মশিউর মুন্না, জব দরকার। অনেকের আছে বয়স শেষ, অনেকে আছে পারিবারিক ঝামেলা আছে, অনেকে আছে অনেক পড়াশোনা করছে কিন্তু কুলায় উঠতে পারতেছে না, অনেকে আছে আসলে প্রকৃত জব দরকার, আবার অনেকে আছে জব দরকার নেই, ফ্যামিলি ভালো কিন্তু তারপরে সে একটা জব চায়। তারাই আমাকে বেশি ডিস্টার্ব করে, ক্লাস দেন ক্লাস দেন, এটা দেন ওটা দেন। অবশ্যই এই ডিস্টার্বগুলো আমার কাছে ভালোই লাগে, আমার ক্লাস একজন চাইবে বারবার আমার কাছে, সেটা তো আমার ভালো লাগা। জুই, ওয়ালাইকুম সালাম, আপনার ক্লাসের জন্য প্রতিদিন সব কাজ শেষ করে অপেক্ষা করি। শরীফ ভাই, ধন্যবাদ ভাই। খাতায় করবেন আমার ক্লাস, খাতায় করবেন জমা দিবেন, খাতায় করবেন জমা দিবেন, তাহলে আপনি শিখতে পারবেন, নইলে আপনি বেশি শিখতে পারবেন না। কিছুদিন করে দেখেন আমার ক্লাস, বেশি না শরীফ ভাই, আপনি 30 দিন 30টা ক্লাস করেন, 30টা ক্লাস নোট খাতায় করে জমা দেন, তারপরে আপনাকে আমি আর কোনোদিন বলবো না যে আপনি ক্লাস নোট জমা দেন, ক্লাস নোট জমা দেন। মাত্র 30টা দিবেন, 31টা নোট, 31 নম্বর নোট আপনি নিজের থেকেই দিবেন। আপনি দিতে না পারলে আপনি পাগল হয়ে যাবেন, ভালো লাগবে না আপনার না দিতে পারলে ক্লাস নোট জমা। আর এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটাই দেখবেন যে আপনারা যেমন লাভ, আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও লাভ। আমি কিন্তু সবসময় প্রজন্ম টেনে নিয়ে আসি, আমি এভাবেই আপনাদেরকে শেখাই যে আপনি শিখেন, আপনার থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম শিখুক, আপনার ছেলে মেয়ে শিখুক। আপনি যে প্রাইমারির মাস্টার হবেন, আপনার থেকে ওই স্কুলের ছেলে মেয়ে যারা আছে ওরা শিখুক। আমি সবসময় এভাবে শেখাতে চাই যে আপনাকে আমি শেখাবো, আপনি এভাবে শিখবেন যেটা আপনার থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, শুধু আপনি শিখবেন এমনটি না। স্যার পেইড কোর্স কবে খুলবেন? কবে না, পেইড কোর্স এই মুহূর্তে খোলার কোনো ইচ্ছা নাই। গোলাপ, গোলাপ ভাই আছেন? গোলাপ ভাই আমাদের একটা প্রাইভেট পেইড ব্যাচেই ছিল। গোলাপ ভাই সম্ভবত কালকে পর্যন্ত দেখলাম 74টা ক্লাস নোট দিছে। আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম। জয়ী, যাকে একটু কথা বলি আমাদের সাথে, ভালো লাগতেছে। রনি সরকার, অনেকদিন পরে ক্লাস পেলাম, ধন্যবাদ। এই যে মধুসূদন মাত্র কমেন্ট দিছে, এই যে মধুসূদন কিন্তু আমারে চিনে আরো 5 বছর আগের থেকে, সম্ভবত 2019-20 সাল থেকে যখন অনলাইনে পড়ি তখন থেকেই মধুসূদন আমাকে চিনে, এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করে না, মাস্ক পরা প্রোফাইল পিকচার একটাই দিয়ে রাখছে, যার কারণে আরো বেশি পরিচিত। ওয়ালাইকুম সালাম, হাবিবুর রহমান ভাই, আমার খুব প্রিয় ভাই, বেশ পরিচিত হয়ে গেছে। রনি সরকারকেও চিনে ফেলছি। নাজনীন নাহার, অনেক অপেক্ষার পরে আপনার ক্লাস করছি। জি করেন শরীফ ভাই, আপনি যখন সময় পান তখন করেন, লাইভে থাকলে লাইভে করেন, কিংবা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন, ফেসবুক থেকে করেন, যেখান থেকে পারেন যেভাবে করেন। আগে জব পরে সব আমার ইউটিউব চ্যানেল, আমি ওখানে ইউটিউব চ্যানেলে কাজ করি না, শুধু ভিডিও ফেলে রাখি আপনাদের জন্য, ওখান থেকে হাই রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন।
অনেক অপেক্ষার পরে স্যার ক্লাস পাচ্ছি। নাজনীন নাহান। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, একটু জেলাগুলোর নাম কমেন্ট দেন তো। আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, জেলাগুলো জানতে। এই যে এতক্ষণ ধরে পড়তেছে, এর মধ্যে একটা পেলাম পাটোয়ারি, ওই যে ইসের থেকে, চাঁদপুর থেকে। দেবো কোর্স, কোর্স না, কোর্সের থেকে আরো বেশি দেবো, ফ্রিতেই দেবো। পেইড কোর্স এই মুহূর্তে চালু করার কোনো পরিকল্পনা আমার মাথায় নাই। কারণ দেখেন, আমি এই যে স্টুডিওটা ভাড়া নিয়েছি, স্টুডিওটার পিছনে আমার প্রতি মাসে খরচ আছে প্রায় 30,000 টাকা, এবং প্রায় স্টুডিওটা নিয়েছি প্রায় 8 মাস, মানে 3 8 24, 2,40,000 টাকা আমার স্টুডিওর পিছনে অটোমেটিক খরচ 8 মাসে। আমার কিন্তু 1 টাকা ইনকাম হয় না এখান থেকে। তার মানে আমার ইচ্ছা আছে যে আমি আরো বেশ কিছুদিন ফ্রি পড়াই দেখি। আমি ক্লাস কন্টিনিউ করতে পারি নাই, বিভিন্ন জায়গায় টুকটাক ক্লাস নিয়েছি, কখনো নেই নাই, কখনো নিজের মতো করে ভিডিও বানাইছি। রেগুলার হতে চাইছিলাম স্কোয়ার পেজে, বেশ কিছুদিন ভালোই ক্লাস নিয়েছি, ভাবছিলাম পেজটাকে টেনে উঠাবো, পারি নাই। জাকির স্যারের পেজে আসলাম, ভাবলাম তাহলে এই পেজটাকে টানি, এখান থেকে কিছু করি। তো সেখান থেকে আগের থেকেই কাট আউট। মহিষী দেখছেন, এই যে মহিষী কন্যা আমার একটা প্রিয় একটা বোন, প্রতিদিনই সে ক্লাস নোট দিচ্ছে। সিরাজগঞ্জ থেকে আছে জুইও আমার অলরেডি ফেস পরিচিত হয়ে গেছে। মহিষী কন্যা জুই, আপনারা সম্ভব হলে আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। যদি পারেন রিয়েল আইডি দিয়ে ক্লাস করেন, চাকরি করবেন, পড়াশোনা করতেছেন, রিয়েল আইডি দিয়ে করতে সমস্যা কোথায়? রিয়েল আইডি দিয়ে করেন। যদি রিয়েল আইডি দিয়ে না করতে পারেন, ফেক আইডি দিয়ে করলেও ফেক আইডিতে আপনার নিজের ছবি ব্যবহার করতে পারেন, সুন্দর একটা ছবি দেন। আর প্রোফাইল পিকচারটা খুব ঘন ঘন চেঞ্জ করবেন না, অন্তত প্রোফাইল পিকচার চেঞ্জ করলে আপনি আমার কাছে অপরিচিত হয়ে যাবেন। অপরিচিত হবেন না, একবার পরিচিত হয়ে গেলে ফেস, ক্লাস নোট, ক্লাস গ্রুপ, আপনার সাথে আমার কথা হয় প্রতিদিন। আর কোথাও কথা না হলেও আপনি যে গ্রুপে ক্লাস নোট দেন, সেখানে কিন্তু আপনার কথা হয়। আপনি জাকির স্যারের পেজে দেখবেন যে, গ্রুপে দেখবেন যে ক্লাস নোট আপনারা যারা দিচ্ছেন, যারা ক্লাস নোট দিচ্ছেন, প্রায় 50 100 200 জন ক্লাস নোট দিচ্ছেন, সবগুলোর ফেস আমার কাছে পরিচিত। কারণ আমি গ্রুপ বারবার স্ক্রল করি, আমার ক্লাস নোটগুলো দেখি, আমি কমেন্ট দিই, আমি লাইক দিই। প্রত্যেকটা প্রত্যেকটা পোস্টে আপনারা যে ক্লাস নোট জমা দিয়েছেন, পড়া জমা দিয়েছেন, দেখবেন প্রত্যেকটার নিচে 2 3টা করে কমেন্ট আছে, ভাই জাকির স্যারের পেজ থেকে অথবা আমি দিয়েছি। ও গোলাপ ভাই নওগাঁ থেকে, জি ভাই আমি জানি আপনি নওগাঁ থেকে। সাইদুল লিয়াকত স্যার, সাইফুরস। তা বরিশাল থেকে আছে কে? রুমা রহমান আছে ভোলা থেকে, গাজীপুর থেকে মুন্না ভাই, গাজীপুর থেকে জানি। ঝিনাইদহ থেকে হাবিবুর রহমান, বাগেরহাট থেকে মধুসূদন, তো আমার পাশের জেলা, আমার বাড়ি পিরোজপুর। মধুসূদন ভাই আমি জানি আপনার। স্যার জাকির স্যারের থেকে কি আর ক্লাস না, জাকির স্যারের পেজে আমার ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু স্যার আর মনে হয় না ক্লাস দিবে। স্যার ক্লাসের অপেক্ষায় ছিলাম অনেক। ফরিদপুর থেকে মারুফ আইছিলাম, নিজের পেজ থেকে অনেক দিন পরে। আমার পেজ ছিল, আমার আইডি ছিল, আমার সব কিছু ছিল, কিন্তু বারবার হ্যাক হয়েছে, বারবার হ্যাক হয়েছে। ফেসবুক জগৎ সম্পর্কে আমার থেকে ভালো জানে, অনলাইনে যত শিক্ষক আছে, যত প্ল্যাটফর্ম আছে, খুব কম লোকই জানে। সেই আমার পেজ, আমার আইডি বারবার হ্যাক হয়েছে। এখন জিজ্ঞাসা করতে পারেন, স্যার আপনার পেজ আইডি কেন হ্যাক হয়? বাংলাদেশের সব থেকে বেশি ভিউ সময় টিভি, তাদেরও পেজও কিন্তু ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, হয়েছে না? হয়েছে। আমার পেজ, আমার আইডি এখন থেকে ঠিক 1 বছর আগে প্রচুর গ্রো করতেছিল, সেই সময় আমার পেজ আইডি হ্যাক হয়েছে। তারা অনেক পরে আমাকে পেজ আইডি ফিরাই দিছে। রবিউল ইসলাম পাবনা জেলা থেকে আসি। মিঠুন মন্ডল আছে যশোর থেকে। মিঠুন মন্ডল ভাইকে কিন্তু অনেক আগের থেকে আমি চিনি ভাই। রুহুল মন্ডল পাবনা থেকে। পঞ্চগড় থেকে আসেন শাবনুর রহমান, সুন্দর একটা নাম, পঞ্চগড়। সেই পঞ্চগড়, তাই না? আমার বাসা পঞ্চগড় স্যার, আমন্ত্রণ রইল। জি, আমার ছোট একটা বাচ্চা আছে, এই 4.5 বছর। মূলত ওর জন্যই আমাদের বেশি কোথাও মুভ করা হয় না। তো ভাবলাম যে ও একটু বড় হলে আমরা দেশের বিভিন্ন জায়গায় মুভ করব, ঘুরবো। কারণ আমার যারা স্টুডেন্ট আছে ওরাই সবাই বলে, স্যার আসেন আসেন। এই যেমন এই যে শরীফ ভাই বাড়ি পঞ্চগড়, বলতেছে আসেন। ওখানে গেলে কিন্তু আরো 10টা 15 20টা 50 100টা ভাই বোনের সাথে দেখা হতো, কথা হতো। হয়তো ওখানে গিয়ে হোটেলে থাকতাম, ঘুরতাম। এই যে স্টুডেন্টদের সাথে দেখা হলে কথা হয়, কত ভালো লাগা। নীলফামারী থেকে মীরা ইসলাম। আখি দাস নোয়াখালী থেকে। আখির ফেস্টো পরিচিত। মাহফুজুর রহমান ভোলা থেকে পরিচিত।
ভোলা সদর থেকে। শাবনূর ফেস্টে পরিচিত, রুহুল আমিন, মীরা ইসলাম নীলফামারীর থেকে। আর রিপন মাহমুদ ভাই মাত্র কমেন্ট দিছে। রিপন মাহমুদ ভাই অনেক পুরানো, আমার পরিচিত, অনেক পরিচিত। স্যার রেগুলার ক্লাস চাই, জি দেবো, রেগুলারই ক্লাস দেবো। ক্লাস দেবো মানে জোরে কথা বললে কষ্ট হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। রেগুলার ক্লাস দেবো বিধাই আস্তে আস্তে কথা বলতেছি, মানে শক্তি সঞ্চয় করতেছি। চাপাই থেকে খাতুন নাজনীন, সিরাজগঞ্জ থেকে। রিপন ভাই ভোলা থেকে, জি রিপন ভাই ভোলা থেকে, খেয়াল আছে। বাংলা বানান শিখা ভাই, মধুসূদন ভাই খুব ক্রিয়েটিভ, আমি দেখছি এমনই কিছু ওনার কিছু সৃষ্টি, ওনার কিছু কর্মকাণ্ড। জাকির স্যারের পেজে রেগুলার খুঁজি, আপনার ক্লাস পাই না স্যার। পাবেন, এখন আমার পেজে পাবেন। ওয়ালাইকুম সালাম, আশরাফুন্নেসা বিথি। স্যার শতকরা 30 নম্বর ম্যাথটা একবার দেখিয়ে দিন প্লিজ। মিম আপনি দেখছি, আপনি স্ক্রিনশট দিয়েছেন, পিকচার দিয়েছেন সম্ভবত মেসেঞ্জারে, আপনাকে আমি রিপ্লাই দিয়েছি, বলছি গ্রুপে দিতে। গ্রুপে দিয়ে আমাকে মেনশন দিবেন। অনেক সময় হয় কি, অনেক কিছু আমার মিসিং হয়ে যায়, আমাকে মেনশন দিলে আমি ওইটা গিয়ে সমাধান দিব, অথবা ক্লাসের ভিতর সমাধান দিব, অথবা দেখবেন অন্য কেউ সমাধান দিছে। এই যে মধুসূদন বললাম না, ওর মধুসূদন, হ্যাঁ দাদা তো সম্ভবত চাকরি হয়েছে ওর, তো সম্ভবত স্কুলে, না স্কুলে সম্ভবত। তো আমাদের যে আগের গ্রুপটা ছিল ওখানে কিন্তু দেখেন, আপনি 30 নম্বর ম্যাথটা পারেননি, আপনি ছবি করে গ্রুপে দিয়েছেন। এখন আমি হয়তো ওইটার সমাধান দেওয়ার সময় পাইনি, কিন্তু মধুসূদন ও কি করছে, ওইটা সমাধান করে দিয়ে দিছে। এটা হচ্ছে গ্রুপের একটা সুবিধা আছে, ওখানে ডিসকাশন হয়, আপনি একটা কিছু না বুঝলে আপনি গ্রুপে দিবেন, দেখবেন যে আরো 2 জন এসে ওটা ব্যাখ্যা করে দিবে। কোটচাঁদপুরে আসেন, আসবো স্যার। প্রথম ক্লাস তো পাইলাম না। প্রথম ক্লাস আছে, আগে জব পরে সব আমার ইউটিউব চ্যানেলে আছে, অথবা জাকির স্যারের পেজে আছে। 52 যে পেজটা, ওই পেজে 5টা লাইভ নিয়েছি। জি স্যার, আপনি ফিট থাকবেন। ফিট থাকতে, জি আমার ফিট থাকতে হবে। আমি ফিট আছি, সব দিক থেকে আমি ফিট আছি, শারীরিক মানসিক সব দিক থেকে। আর আপনারা তো জানেন যে আমি প্রতিদিনই অফিস শেষে জিমে যাই, টুকটাক জিমও করি। শতকরার ম্যাথগুলো আপনার জন্য ইজি হয়ে গেছে। জি আমি সেটাই বললাম না যে বাংলাদেশের সব থেকে কোনো কোনো পেজ হ্যাক হয় না, আমার পেজ হ্যাক হয়েছে। অথচ অনলাইন জগৎ সম্পর্কে আমার যতটা ধারণা আছে, এত ধারণা খুব কম ব্যক্তির আছে। অনেক বড় বড় পেজ, এই জাকির স্যারের পেজেই আমাকে বড় পেজ 2টাতে অ্যাডমিন দেয় নাই, ওনার যে পেজ এক্সপার্ট আছে তারা বলছে আমাকে অ্যাডমিন না দিতে, মানে অ্যাডমিন না, মডারেটর। তো আমি মনে মনে ভাবছিলাম, আপনার যে মডারেট পেজ অ্যাক্সেস, মানে যারা পেজ চালায় প্রকৃতপক্ষে, যারা পেজ এক্সপার্ট, তাদের থেকে কোনো অংশে আমার ফেসবুক সম্পর্কে ধারণা কম নাই। কারণ আপনি জানেন যে জাকির স্যারের পেজটা আমি 5 দিন চালাইছি, 5 দিনে প্রতিদিন 15 ঘন্টা, মানে ঘুমানো বাদে বাকি 15 ঘন্টা সময় আমি জাকির স্যারের পেজের পিছনে দিছি। 5, 15, 75 ঘন্টা সময় দিয়েছি 5 দিনে। ওই পেজে যত মেসেজ, যত পোস্ট, যত কমেন্ট, যত রিপ্লাই সব আমার। স্কুলে, হ্যাঁ মধুসূদন ভাই স্কুলে আছেন আমি জানি। স্যার টাইমের ফিক্সড করবেন প্লিজ। হ্যাঁ প্রতিদিন ক্লাস দেবো, হয়তো 8টা 30-এ অথবা 9টা 30-এ। দেখি যেমন জাকির স্যারের পেজে 8টা 30-এ ক্লাস দিয়েছিলাম, 8টা 30-এই দিয়ে যাবো ভাবছি। তো এখন আজকে ভাবলাম যে বিকালে দেখে একটু ঘুমাইছিলাম, তো ঘুমানোর আগে আমি পোস্ট দিয়েছি যে ঘুম থেকে উঠে ক্লাসে ঢুকবো, এই জন্য বলছি 9টা 30-এ। আচ্ছা বলেন আপনারা, স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। জি আশরাফুন্নেসা বিথি, আপনি 2-4টে ক্লাস করেন, ক্লাস নোট টোট দেন, একটু পরিচিত হন, সবাই তো কথা বলতে চায়, সবার সাথে আমি কথা বলার মতো আসলে সময় পাই না। মিঠুন মণ্ডল, জি এত বড় প্রশ্ন আমি এখন পড়তে পারবো না, আপনি একটু করেন, গ্রুপে দিয়েন। মিঠুন মণ্ডল কোন জায়গায়? শরীফ, পঞ্চগড় থেকে। ধন্যবাদ পাবেল ভাই। জি আমি যথেষ্ট সৎ, আমি চাকরি করতেছি এই প্রায় 10 বছর, 15 সালে জয়েন করছি ব্যাংকে, এই প্রায় 25 সাল। এই 10 বছরের ভিতর আমি 1 টাকা ঘুষ দুর্নীতি করে ইনকাম করি নাই, আর ইচ্ছাও নাই। একদিন একজন 80 টাকা 100 টাকা ঘুষ খাইছিল, আমার খুব কাছের কলিগ, ঘুষ না দিছিল, আমি ওকে বারণ করছিলাম, দেখ তুই এটা নিস না, তোর অভ্যাস হয়ে যাবে। পরে ও নিতে বাধ্য হয়েছিল, ওইটা ও আর আমি অন্য ভালো একটা কাজে ব্যবহার করছিলাম। আর একদিন একজন ম্যাডাম 80 টাকা সম্ভবত ঘুষ নিয়েছিল জোর করেই, মাত্র 80 টাকা। 80 টাকা না যেন 100 টাকা, সেখান থেকে আমি 20 টাকা ভাগ পাইছিলাম। 2-3 জন নিছে,
দিন শেষে ভাগাভাগি হয়েছে তো 2-3 জন নিছে, আমি 20 টাকা পাইছিলাম। তো আমি 20 টাকা যদি না নিতাম এখানে আমার অবস্থা খারাপ হতো, আমি নিতে বাধ্য হয়েছিলাম, চোখ বন্ধ করে নিয়েছি। না না, আমি 100 টাকা পাইছিলাম, আমি ঘুষের ভাগ হিসাবে 100 টাকা পাইছিলাম। তো আমি 100 টাকা আমি যদি না নেই তাহলে ওখানে তো ভালো একটা সিন্ডিকেট, বুঝতে পারছেন, ওখানে না নিলে আমি ওদের প্রেসারে পড়ে যাব, পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। তাই আমি হাসি মুখে নিয়েছি 100 টাকা, তবে সেটা আমি সাইড করে রাখছি। পরে 20 টাকার 5টা নোট নিয়েছিলাম, নতুন 20 টাকার 5টা নোট নিয়েছিলাম, আমি এটা মানুষকে, গরিব মানুষকে দান করে দিয়েছিলাম। 9টা 30 দিলে ভালো হবে, 8টা 30-এ দিলে ভালো হবে। স্যার গ্রুপে আমাকে একটু অ্যাড করেন। আমার এখন এই মুহূর্তে কোনো গ্রুপ নেই, এই পেজ থেকে ক্লাস হচ্ছে, আর যে পেজে নোট দিবেন, ক্লাস নোট জমা দিবেন, ওটা এই পেজের একেবারে শুরুতে লিঙ্ক দেওয়া আছে। তারপরে যদি না পান, বিভিন্ন পোস্ট আছে, পোস্টে কমেন্ট দিয়েন। স্যার আপনি যে কয়টা ক্লাস সেরেছেন আমি সবগুলোই ক্লাস করেছি। আচ্ছা দেন, গ্রুপে জমা দেন দেখি। আসলে সবার সাথে কথা বলার সময় হয় না, প্রচুর কল টল আসে তো। তবে যারা একটু ফেস পরিচিত এদের সাথে কথা হয় প্রচুর। যেমন এই যে মধুসূদন, কল দিলে তো যদি বলে কথা বলবো, আমি কি বলতে পারবো কথা বলবো না? বলতেই হবে আমার। ওই যে রিপন মাহমুদ ভাই, কথা বলতেই হবে। তারপরে এই যে মশিউর রহমান মুন্না ভাই, আমার আগের পেইড ব্যাচের, 200 টাকা দিছিল। একটা পেইড ব্যাচ সম্ভবত 1000 টাকা ছিল, মশিউর রহমান মুন্না ভাই 200 টাকা দিছিল। দেখেন তো মশিউর রহমান মনে আছে কিনা, আপনি 200 টাকা দিছিলেন সম্ভবত, বলছিলেন হয়তো পরে দিবেন বা কিছু, আমার খেয়াল আছে আপনি 200 টাকা দিছিলেন। দৌলত খান, ও সালাম। আচ্ছা দেখি, আমি আস্তে আস্তে ক্লাস দিতে, আজকে অনেকে কমেন্ট দিয়েছেন স্যার 8টা ক্লাসে, আবার কেউ বলছেন স্যার 9টা 30-এ। 8টা 30, 9টা 30, দেখি আমার আমার সুবিধা অনুযায়ী। আমার সুবিধা আছে, আমি ফ্রি আছি, কারণ আমার অফিস 6টা বাজে শেষ হয়, আমি 7টার ভিতরে বাসায় চলে আসি। 8টা 30-এ আমি ক্লাসে জেলি দিতে পারি, তারপরে আমি রিল্যাক্স করতে পারি। অথবা অফিস থেকে ফিরে আমি রিল্যাক্স করতে পারি, জিম শেষে বাসায় এসে একটু রিল্যাক্স করতে পারি, 9টা 30-এও ক্লাস দিতে পারি। তো আপনাদের সুবিধা অনুযায়ী 8টা 30, 9টা 30 এবং আমার সুবিধা অনুযায়ী এই দুইটা টাইমে যে কোনো একটা টাইমে ক্লাস দেবো। পেজে একটু চোখ রাখবেন কখন ক্লাস হয়। জি ভাই, এ তো কম টাকা ঘুষ না, এত কম টাকা ঘুষ না, ছোট 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 ঘুষ না, অনেক ঘুষ ছিল। আপনি বুঝতে পারেন যে দিন শেষে যদি মনে করেন 1500 টাকা, 2000 টাকা ঘুষ হয়, 2000 টাকা ঘুষ মানে কি, 20 দিন অফিস করলে 40,000 টাকা ঘুষ। এটা তো শুধু একটা সাইড থেকে, যে সাইডটা আমি দেখছি, আমি ওখান থেকে 100 টাকা আমাকে দিছে। আমি ঘুষ সরাসরি নিয়ে নিই, মানে যারা নিছে, নিয়ে টিয়ে দেখছে যে 2000 টাকা হয়েছে, তো আমাকে 100 টাকা দিছিল, বা 1200 টাকা, 1000 টাকা হয়েছে, আমাকে 100 টাকা দিছিল। এটা তো একটা সাইড যেখানে আমি জড়িত ছিলাম। এছাড়া আরো বিভিন্ন সাইড আছে না, একটা সাইড থেকে 1000 টাকা হলে, 5টা সাইড থেকে 5000 টাকা হলে, মাস গেলে তো 5 20 1 লাখ টাকা চলে আসে। 9টা 30-এ ভালো হয়, স্যারের IQ ভালো। রিপন মাহমুদ, ইংলিশও ক্লাস দিয়েন স্যার। আপনি সবার কমেন্ট পড়তেছেন, ভালো লাগতেছে। 8টা 30-এ ক্লাস হবে। ফারজান আলিজা, শরীফ মাহমুদ, ইমরান ইফতেখার ভাইও দেখতেছি প্রায় ক্লাস চাচ্ছে, কমেন্ট দিচ্ছে। এখানে যারাই আছেন সবারই। ছোটন দাস, এক্সট্রিম লেভেলের ক্লাস স্যার আপনারগুলো। ছোটন দাসের প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন মনে হয়, আমার পুরানো স্টুডেন্ট। মোটামুটি এখানে যাদের দেখতে পাচ্ছি সবারই ফেস আমার অলরেডি কিছুটা পরিচিত হয়ে গেছে। তাহলে ক্লাসে ঢুকলাম কয়টা বাজে? 23 মিনিট ক্লাস হয়েছে, 23 মিনিট কথা হচ্ছে, তাই না? এই যে আমরা যে কথা বলতেছি, এটাতেও কিন্তু আপনাদের লাভ আছে। অপ্রয়োজনীয় কথাবার্তা তো বলি না আমি, কখনোই না। আমি আর ক্লাসে বলেন, আমার পেজে বলেন, একটা অপ্রয়োজনীয় কথা যেটাতে আপনাদের ক্ষতি হবে এটা আপনার বলি না। আপনারা যে আমার সাথে কথা বলতেছেন, আমার দিকে তাকিয়ে আছেন, এই যে ইন্টারাকশন হচ্ছে, এটাই আপনাদের জন্য অনেক কিছু। তাহলে আমরা ক্লাসে যাই নাকি? রোকেয়া আক্তার, তানিয়া খাতুন মেনশন দিছেন স্যার। শো করবে আমার এই গ্রুপে দিয়েন, শো করবে। আর যারা নিয়মিত ক্লাস নোট দিবেন তাদেরকে প্রি অ্যাপ্রুভ করে দিই আমি। প্রি অ্যাপ্রুভ মানে আমি 5টা 7টা ক্লাস নোট দিলেই আপনার ফেসটা আমার সাথে পরিচিত হয়ে যাবে, প্রি অ্যাপ্রুভ করে দেবো। এরপর আপনার অ্যাপ্রুভ লাগবে না, আপনি যে কোনো পোস্ট গ্রুপে দিন রাত 24 ঘন্টা পড়তে থাকতে পারবেন। তবে অবশ্যই ভালো পোস্ট করবেন। ইংলিশ ক্লাস দেখি, ইংলিশ যদি
ইংলিশ যদি 2 4 5 10টা ক্লাস দিতে পারি দেবো। কত ম্যাথের ক্লাস দেবো? সপ্তাহে তো 7 দিন, সপ্তাহে যদি আমি 5 6টা ম্যাথের ক্লাস দিই আপনারা ফেড আপ হয়ে যাবেন। 1 মাস 2 মাস ক্লাস নিলে ম্যাথ আর কোনো কিছু বাকি থাকবে না। কারণ আমি এখন যে বইটা থেকে পড়াচ্ছি প্রফেসরসের বই বলেন, জর্জের বই বলেন, তারপরে গাজী মিজানুর রহমান স্যারের বই বলেন, তারপরে মোস্তাসিন পাহলভী স্যারের বই বলেন, খায়রুল স্যারের বই বলেন। এই যে বইগুলো আছে এই বইগুলো অনেক সাজানো, অনেক গোছানো, যত ব্র্যান্ডের বই আছে সব বই সুন্দর গোছানো সাজানো। আপনারা যে কোনো ভালো একটা বই নেবেন, পড়তে থাকবেন একদিক দিয়ে নিজের মতো দাঁড়াইয়া। ফেসবুকে হাজার জনে হাজার অ্যানালাইসিস করে, হাজারটা ছবি দিয়ে রাখে, ভ্যারাইটিস এখান থেকে ওখান থেকে নিয়ে সেগুলো দেখে আপনারা লাইক দেন, কমেন্ট দেন, পাগল হয়ে যান সেগুলোর জন্য। ওইগুলো আসলে কোনো কাজে লাগে না। আর আমার এখানে থাকলে আপনার আরো একটা জিনিস আছে, শুদ্ধ গাইডলাইন পাবেন। আমার এখানে 100% শুদ্ধ গাইডলাইন পাবেন। একটা সেকেন্ড, আপনারা জাকির স্যারের 52 যে পেজটা ইংরেজিতে লেখা, এই পেজে গিয়ে দেখবেন 3 4 দিন আগে যাবেন পিছনে, দেখবেন বড় বড় রিটেন পোস্ট আছে অনেক। 5 দিনে প্রায় 50টা রিটেন পোস্ট দিয়েছি। একটা একটা করে রিটেন পোস্ট পড়বেন, আপনার জীবনে কাজে লাগবে। এত সত্য কথা, এত সুন্দর কথা, এর একটা পোস্ট ভালো ভালো শিক্ষকরা লিখতেই পারে না, ভালো ভালো লিখতেই পারে না। পেজে শুধু উল্টা পাল্টা হাবি জাবি যা মন চায় তাই পোস্ট দিতেই থাকে। এতে কি হয়, ছেলেরা ডিমোটিভেটেড হয়ে যায়, পড়াশোনা থেকে টেবিল থেকে আরো সরে আসে। হাউল ফাউল পোস্ট যদি পেজ থেকে দিন ভরে দিতেই থাকে, ছেলেমেয়েরা ডিমোটিভেটেড হয়ে যায়। ভালো পোস্ট দিতে হয় যাতে ছেলেরা সবসময় মোটিভেশনের ভিতরে থাকে। 5 দিন ক্লাস নিয়েছি, আর যদি আরো 35 দিন ক্লাস দিতাম, আপনারা দেখতেন যে পেজ থেকে এদিক ওদিক এক বিন্দু মাত্র চোখ লড়াইতে পারতেন না। প্রথম দিনে এসেই পোস্ট দিয়েছিলাম, দ্বিতীয় দিনে সম্ভবত, যে অনেক পেজ আছে আপনাদের আনফলো করতে হবে, অনেক পেজ আছে আপনাদেরকে ব্লক করতে হবে। আমার আইডিতে বাংলাদেশের যত চ্যানেলগুলো আছে না, এনটিভি বলেন, বৈশাখী টিভি বলেন, দেশ টিভি বলেন, এই চ্যানেলগুলো বেশিরভাগই ব্লক করা, বেশিরভাগই টিভি চ্যানেলগুলো ব্লক করা। কারণ এখানে নিউজ পায় না, হাবিজাবি নিউজ পোস্ট করতেই থাকে করতেই থাকে। এই যে সুন্দর একটা কথা বলছেন মারুফা ইসলাম, গণিতের অধ্যায় শেষে আমাদের একটা ছোট পরীক্ষা নিয়েন। শতকরার অধ্যায় শেষ হয়েছে, 3টা ক্লাস দিয়েছি। জাকির স্যারকে বলছিলাম যে স্যার এটার উপর একটা পরীক্ষা দেন, কিন্তু উনি পরীক্ষা দেন নাই। উনি যে ক্লাস নিয়েছে ওই ক্লাসের উপর পরীক্ষা দিয়েছে। ওনার হয়তো যারা পরীক্ষা নেন তাদেরকে দিয়ে নেওয়া হয়েছে। তো আমিও যাকে দিয়ে পরীক্ষা নিয়েতাম আগে পরে, এখনো আছে, আমার ছোট ভাই আছে, আপন ছোট ভাই, ওই যে অনলাইনে একটা ছেলে আছে যশোর বাড়ি, ও কাজ করে, আমার এই কাজগুলো করে দেয়। আরো একটা ছেলে আছে, আমার আরো একটা ছেলে আছে, ও পূজার ছুটিতে বাড়িতে গেছে, ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, বাড়িতে গেছে, কদিন পরে আসবে, আমার স্টুডিওতে থাকে, মেনটেন করে সবকিছু। তো ওকে দিয়েও পরীক্ষা নেওয়াইছি আগে পরে। তা আপনি যে আমার ক্লাস থেকে ভালো বুঝতেছেন, শিখতেছেন, পারতেছেন, এর জন্য সব থেকে ভালো হবে আপনাকে পরীক্ষা নিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা নিতে হবে। শতকরার উপরে 3টে ক্লাস দিয়েছি, সম্ভবত 60 65টা ম্যাথ করাইছি। ওইটার উপরে আমি 20টা ম্যাথ নিয়ে যদি একটা পরীক্ষা নিতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি কোন লেভেলে আছেন। গড়ের উপরে একটা ক্লাস দিয়েছি, সম্ভবত 38টা ম্যাথ করাইছি এক ক্লাসে। 38টা ম্যাথের ভিতরে 15টা ম্যাথ নিয়ে যদি একটা পরীক্ষা দিতাম, আপনি বুঝতে পারতেন আপনি কোন লেভেলে আছেন, আপনি আগে কেমন পারতেন আর এখন কেমন পারতেছেন। এই জন্য অনেক বেশি পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নিব, পরীক্ষা কবে থেকে নেব দেখি, আর 2 1টা দিন যাক। আর আমার ওই ছোট ভাইটা পূজার পরে আসবে, আমার আপন ছোট ভাই এখানে আছে, ও একাডেমিক পড়াশোনা করতেছে, জবের জন্য ট্রাই করতেছে। আর ওই যে আরেকটা ভাই আছে যশোরে, অনলাইনে ও কাজ বাজ করে, ওকে যে কোনো সময় যা কিছু বললে ওই রেডি করে দেয়, ওকে কিছু পেমেন্ট দিই। ভালো কথা বলছেন, পরীক্ষা নিতে হবে। জি, ঝড় আমি সব জায়গায় তুলতে পারি, যারা ঝড় তুলতে পারে তারা সব জায়গায় তুলতে পারে। মিজানুর স্যারের বইটা জি, মিজানুর স্যারের বইটা ভালো। আমি রিসেন্টলি প্রাইমারির জন্য যে বইগুলো মার্কেটে বেরোয়েছে একেবারে নতুন, বলেন এই যে বইগুলো, মিজানুর রহমান স্যারের বইটা, তারপরে প্রফেসরসের বইটা, আমি কয়েকটা বই নিয়েছি, এই 2টা বই নিয়েছি। তো দেখলাম যে বইয়ে সবই ভালো আছে, কিন্তু তথ্য ঘাটতি আছে। ঘাটতি মানে একটা চ্যাপ্টারের উপরে যতটুকুন তথ্য দেয়া দরকার ওই পরিমাণ তথ্য নাই, কম আছে। কারণ হচ্ছে কি, ওই পরিমাণ তথ্য দিতে গেলে বইটা ডাইজেস্ট হয়ে যাবে, মোটা হয়ে যাবে, বইটা ছোট করা হয়েছে।
বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব ঢুকাইয়া বইটা ছোট করা হয়েছে। দেখা যাচ্ছে 400 পৃষ্ঠা করছে, সাধারণ জ্ঞান ভাগে পাইছে 4 ভাগের 1 ভাগ 100 পৃষ্ঠা। তো 100 পৃষ্ঠার মধ্যে এপিট ওপিট মিলে 50 পৃষ্ঠা, 50 পৃষ্ঠার মধ্যে সাধারণ জ্ঞান সব কভার করতে পারে নাই। অনেক তথ্য ঘাটতি রয়ে গেছে, গণিত যে পরিমাণ দেওয়া দরকার ওই পরিমাণ তারা দিতে পারেনি, আরো কম দিয়েছে। এই জিনিসটা আমার কাছে একটু বিরক্তিকর লাগছে। আপনার ক্লাসগুলো একটু শেষ করে নেই। রমা হালদার আর রুমা ইসলাম। না, জাকির স্যার জগন্নাথ ভার্সিটির, আমি জগন্নাথ ভার্সিটির, উনি আমার সম্ভবত জগন্নাথের ছোট ভাই। জাকির স্যারও খুব ভালো মানুষ, আমিও খুব ভালো মানুষ, ওনার সাথে আমার কথা হয় প্রতিদিন, এখনো কথা হয়, যোগাযোগ হয়, হইতেই পারে। ক্লাস সব সাজানো পাবেন, আপনারা বুঝেন না, ক্লাস সব সাজানোই থাকে। আপনি জাকির স্যারের পেজে যান, 52 পেজে রিলসে যাবেন, দেখবেন সব কয়টা ক্লাস সাজানো রয়েছে, আর লাল লাল ব্যাকগ্রাউন্ডের 5টা ক্লাস। আগে জব পরে সব ইউটিউব চ্যানেলে যান, দেখেন সব ক্লাসগুলো একটা সিরিয়ালি সাজানো, কারণ প্রতিটা ক্লাস শেষে আমি ক্লাস আপলোড দিয়ে দিই ইউটিউবে। এখন ক্লাস নিব, ক্লাস শেষে ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে দেবো। বিসিএস ডাইজেস্ট, আপনার যদি বিসিএস টার্গেট হয় বিসিএস ডাইজেস্ট পড়েন, তাহলে আপনার প্রাইমারি কভার হয়ে যাবে। যখন আপনার প্রাইমারি পরীক্ষা থাকবে সামনে অল্প কিছুদিন, শুধুমাত্র প্রাইমারির জন্য একটা এই যে প্রফেসর শোক, মিজানুর রহমান কোক শর্ট সাজেশনমূলক বই, সহায়িকা, অল্প দিনের জন্য একটা বই কিনে পড়বেন। জি, আমার একজন স্যার আছেন, বগুড়াতে বাড়ি, বলাকা প্রকাশনীর, ওনার পেজে আমি কয়েকটা ক্লাস দিয়েছি, কয়েকদিন 2-4টা ক্লাস দিয়েছি। ওনার খুব ভালো একটা বই আছে মার্কেটে, নাইমস বেসিক ম্যাথ রিভিউ, এত মোটা। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে পড়ছে, উনি বেসিক ম্যাথের বইটা লিখছে, খুবই ভালো একটা বই, এবং ওই বইয়ের উপর আমি কয়েকটা ক্লাসও দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন লগারিদমের উপরে ক্লাস আছে প্রাইমারির জন্য, মানে বেসিক, ওই বইটার উপর থেকে ক্লাস দিয়েছি। জি, রিপন মাহমুদ ভাই বলছি ইউটিউব থেকে ক্লাস করি। হ্যাঁ, আপনারা ইউটিউব থেকে ক্লাস করবেন, ভালো হবে। ইউটিউবে ভিডিও ডাউনলোড করবেন, আর যদি ওয়াইফাই থাকে তো করতেই পারেন। হাই রেজুলেশন 1080-তে ডাউনলোড করবেন, অফলাইনে দেখতে থাকবেন নেট অফ করে। ইউটিউবে রেজুলেশন ভালো পাবেন। আর ফেসবুকে আপনার সময় নষ্ট করবে বেশি, কারণ ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি ভিডিও দেখতে দেখতে একটা নোটিফিকেশন আসবে, বন্ধু একটা মেসেজ দিবে, এদিক ওদিকে যাবে, সময় নষ্ট। আপনি ভিডিওগুলো যখন প্র্যাকটিস করবেন ইউটিউব থেকে প্র্যাকটিস করবেন। ইংরেজি এর জন্য মাস্টার্সের বই নিয়েছি। রমা হালদার, এই ভুলটা কইরেন না। রমা হালদার আমার খুব কাছের আত্মীয়, এই ভুলটা ভুলেও কইরেন না। আপনি প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি প্রাইমারির জন্য এমফিল করবেন না, প্রাইমারির জন্য আপনি এমফিল করবেন না, বা প্রাইমারির জন্য আপনি পিএইচডি করবেন না। যদি আপনি পিএইচডি না করতে চান তাহলে এই মোটা মোটা গাদা গাদা বই নিয়ে ব্রেন হ্যাং করার কোনো দরকার নেই। আমি নিজেও পড়ি না ওই বইগুলা, আমার ছিল ওই ধরনের আরো কয়েকটা বই ছিল বিভিন্ন লেখকের, মোটা মোটা গাদা গাদা বই, আমি ফেলে দিয়েছি। সোজা দরজার সামনে রেখে পিকচার করে বলেছি যে কেজি দরে বিক্রি করে দিয়েছি। এখন আপনারা তো বুঝেন নাই যে আমি কেন কেজি দরে বিক্রি করে দিয়েছি, বুঝতে পারছেন? অনেকগুলো বই ফেলে দিয়েছি, তার মধ্যে মোটা মোটা কয়েকটা বই ছিল, পিকচার করে ফেসবুকে দিয়েছি, বইগুলো অপ্রয়োজনীয় ফেলে দিলাম বা কেজি দরে বিক্রি করে দিলাম। আপনারা বলেন তো আমি কেজি দরে কেন বইগুলো বিক্রি করে দিলাম? কারণ ওই বইগুলো অপ্রয়োজনীয়। এই মোটা বই গাদা গাদা তথ্য পড়ে ব্রেন হ্যাং করার কোনো দরকার নাই, ছোট বই পড়েন। ইংলিশের জন্য ভালো, আমি এখন এই যে প্রফেসরসের যে বইটা দেখলাম আমার কাছে আছে, এটা ছোট কিন্তু এটাতে দেখলাম প্রচুর এক্সাম্পল, ব্যাখ্যা নাই। ব্যাখ্যা না থাকলে আপনি বুঝবেন কি করে, কে আপনাকে ব্যাখ্যা করে দিবে? এটা একটা ঘাটতি। তবে পরীক্ষার আগ মুহূর্তে এত ব্যাখ্যারও দরকার হয় না, এগুলো প্র্যাকটিসের জন্য দিছে। প্রফেসরসের জন্য বই আছে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম, ওখানে কিন্তু এই মোটা একটা বই, ওইটা ভালো, ওটাতে ব্যাখ্যা করে দিছে। তো আপনি সারা বছর ওই কম্পিটিটিভ বইটা পড়বেন, পরীক্ষার আগে এই এখন যে প্রাইমারি সহায়িকা বের করছে অল্প কয়টা পাতা দিয়েছে ইংরেজির জন্য, এইগুলো আপনি অনুশীলন করবেন। এখানে বেশি ব্যাখ্যা পাবেন না, কারণ পরীক্ষার আগ মুহূর্তে তো আপনি সহায়িকাটা প্র্যাকটিস করবেন বেশি, ঠিক আছে? তারপরে কি যেন বলে, খুব ভালো ভালো বই আছে, আমি তো পড়ছি, ওই যে অনেক ভুলে গেছি নামটা, অনেকদিন তো ইংরেজি, মানে বাজারে আরো খুব ভালো একটা বই আছে, নিড, নাম শুনছেন? NEED, নিড, ইংলিশ মজার রফিক স্যারের নিড বইটা খুবই ভালো একটা বই। মোটা মোটা কাগজ, বেশি মোটা বইটা না, অল্প তথ্যের ভিতর সুন্দর সাজানো গোছানো লেখা। আমরা একাডেমিক জীবনে পড়ছি চৌধুরী হোসেনের বই, ওই বইটাও ভালো, ঠিক আছে? স্যার ইংরেজির জন্য কোন বইটা ভালো হবে বললাম তো স্যার, একটা নিচ্ছি কাকা।
দরকার নেই, ওইটা আপাতত সাইডে রাখেন, ছোট বই পড়েন। ইয়া রমা, আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমার বইয়ের কথা বলবো। এই বড় বড় মোটা বই পড়ে ব্রেন হ্যাং করার কোনো দরকার নেই, পাগল হয়ে যাবেন। জি স্যার, আমি ভাবছি ওইটা নিব, থ্যাংকস স্যার। স্যার ইউটিউব থেকে আপনার পেজের নাম, ইউটিউবে আমার পেজের নাম আছে আগে জব পরে সব ইউটিউব চ্যানেল। আমার পেজও ছিল আগে জব পরে সব নামে, হ্যাক হয়ে গেছে। সাধারণ জ্ঞানের জন্য MP3 খুব ভালো বই, রমা বলছে। সেদিনই তো মেসেঞ্জারে একটা ভাইয়ের সাথে আমার অনেকক্ষণ কথা হলো এবং ওকে আমি প্রচুর গাইড করলাম যে MCQ টাইপের জন্য কি প্রফেসরস ভালো বই, খুবই ভালো বই। প্রফেসরস খুবই ভালো বই। প্রফেসরস প্রকাশনী অনেক পুরনো প্রকাশনী, এরা বই খাতা অনেক সুন্দর করে আপনাদের জন্য গুছিয়ে, এখানে ভালো ভালো এক্সপার্ট আছে আপনাদের সাথে বই প্রেজেন্ট করে, সেই বইটা আপনি নেবেন, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন। এটা হচ্ছে আপনার জন্য ভালো। সেটা না করে আপনারা কি করেন, এই প্রফেসরস থেকে অমুক বই থেকে তমুক বই থেকে কপি করে করে একজন শীট তৈরি করছে রাতারাতি অমুক মুল্লুক, আপনারা কুরিয়ারে সেই শীট নেন, শীট নিয়ে পড়েন। শীট তো অগোছালো, কারণ শীট তো প্রফেসরস বই থেকে হুবহু কপি করতে পারে নাই, হুবহু কপি করলে কপিরাইট খাবে। সে তো 3 4 5 জায়গা থেকে নিছে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে এখান থেকে একটু নিয়ে ওখান থেকে একটু নিয়ে শীট তৈরি করে করে গ্রুপে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, PDF দিচ্ছে, আপনারা সেটা কিনতেছেন নিচ্ছেন কেন রে ভাই? আমরা এইগুলো কোনোদিন পড়ি না এত শীট টিট। আমরা এইসব শীট টিট হাবিজাবি শীট নীলক্ষেত থেকে কিনছি পরীক্ষার আগের দিন, 2 4 5 দিন আগে কিনছি, হাবিজাবি এলোমেলো এলোমেলো প্র্যাকটিস করছি যে আমি কতটুকুন পারি বোঝার জন্য, নিজেকে প্র্যাকটিস করার জন্য। আর সারা বছর গোছানো বই পড়ছি, মেন্টরসের বই পড়ছি, ওরাকলের বই পড়ছি, অ্যাসুরেন্সের বই পড়ছি, পিনাকলের বই পড়ছি, সাইফুরসের বই পড়ছি, প্রফেসরসের বই পড়ছি। বাজার ব্র্যান্ডের যত বই আছে এইগুলো পড়বেন। এই অনলাইনে শীট কিনা, কুরিয়ারে এ শীট সে শীট, এ বই সে বই, রাতারাতি কপি পেস্ট করে বই বের করে ফেলতেছে। আপনি প্রফেসরসের হেড অফিস সেগুনবাগিচায় গিয়ে দেখবেন, ওখানে ভালো ভালো শিক্ষক যারা 30 বছর চাকরি করতেছে এক জায়গায়, অনেক শিক্ষক আপনি দেখলে বিশাল বড় লাইব্রেরির মতো গবেষণা করতেছে, নতুন নতুন এ বই সে বই রেডি করতেছে, প্রস্তুত করতেছে, সাজাচ্ছে। তারা অভ্যস্ত, তারা সুন্দর করে একটা বই আপনার সামনে সাজিয়ে। শুধু প্রফেসরস না, বাংলাদেশের যত ভালো ভালো ব্র্যান্ডের প্রকাশনী আছে সবাই এই ব্র্যান্ডের বইগুলো, কাগজের বইগুলো কিনবেন, কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে আস্তে 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 পড়বেন। 1000টা PDF, 1000টা নোট, এটা সেটা, এ শীট সে শীট, এ বই সে বই, অমুক কোচিং এর বই তমুক কোচিং এর বই। কোচিং কি বই আবিষ্কার করে? কোচিং কি বই লেখে? কোচিং বই কোথা থেকে পায় বলেন? নতুন নতুন যে কোচিং গুলো গজাইছে, এরা গজাইছে বললে খারাপ হবে না, কোচিং তো আসলে ভালো, কিন্তু এই কোচিং এ যে বিভিন্ন বই বের করতেছে রাতারাতি, বইগুলো কোথা থেকে পাচ্ছে? এ বই থেকে কপি করতেছে, ও বই থেকে কপি করতেছে, কপি করে একটা শীট তৈরি করে। তাই বলি যে বাজারে ভালো ভালো ব্র্যান্ডের বই আছে, ব্র্যান্ডের বইগুলো পড়েন। আমরা সবসময় ব্র্যান্ডের বই পড়ছি। আমি দেখেন না সবসময় বলি যে বই কোনো ব্যাপার না, পড়াটাই ব্যাপার। বাজারে ব্র্যান্ডের যত বই আছে, বাজারে ব্র্যান্ডের যত বই, ব্র্যান্ড মানে বুঝেন? ব্র্যান্ড মানে হচ্ছে ব্র্যান্ড, যেটার নাম মানুষের মুখে মুখে আছে, 10 জন 5 জন মানুষ ওইটার নাম জানে, ওইটাই ব্র্যান্ড। তো বাজারে যে ব্র্যান্ডের বই আছে, ব্র্যান্ডের বই আপনি কিনবেন, ওই যে বইটা আপনার কাছে আছে একটা বই দুইটা বই ওইটাই পড়বেন আপনি। তবে মোটা মোটা গাদা গাদা বই পড়ার দরকার নেই। যেমন জাহাঙ্গীর স্যারের ইংরেজি বইটা এই মোটা একটা বই, প্রচুর তথ্য দেয়া, ওটা BCS এর জন্য বা ওর থেকে অ্যাডভান্স লেভেল যারা তাদের জন্য, ওইটা আপনার জন্য না। আমি খাইরুলস বেসিক ম্যাথ পড়ি, জি ভালো বই, তবে বইটা একটু বেশি মোটা। ভালো, বেশি মোটা হয় ভালো, যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন তত বেশি আপনার লাভ। স্যারের বাসা কি যশোর? না, আমার বাসা পিরোজপুরে, তবে আমাদের ভাষা হচ্ছে বাগেরহাট খুলনা ওদিকের। সাইফুর রহমান স্যারের বই ইংরেজি ভালো, জি প্রচুর পড়ছি, সুন্দর করে বাংলায় ব্যাখ্যা করিয়াছে। যত আপনি কলম দিয়ে দাগাবেন তত আপনার লাভ। কাগজের বই কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন, যত দাগাবেন ততই লাভ। দাগায় ছিঁড়ে ফেলবেন বই। পড়াশোনা সব বইয়ের ভিতরে চালাবেন, পড়াশোনা সব বইয়ের ভিতরে চালাবেন। আমি কিন্তু সব পড়াশোনা বইয়ের ভিতরে, এখনো জানেন এই যে অঙ্ক টঙ্ক সব বইয়ের ভিতরে করি, বইয়ের বাইরে করি না। কারণ অঙ্ক পরীক্ষার হলে তো আপনি বইয়ের বাইরে করতে পারবেন না, আপনার কোশ্চেনের চিপাই চাপাই করতে হবে। সুতরাং আপনাকে অভ্যাস করতে হবে ওই কোশ্চেনের চিপাই চাপা করা। বই একটা নিবেন, অঙ্ক বই খুলবেন, এখানে অঙ্ক আছে দেখেন, এই যে যেমন এই যে একটা অঙ্ক আছে, এখানে একটু চিপা আছে, এখানে এখানে সমাধান করে ফেলবেন। যেখানে অঙ্ক আছে অঙ্কের আশেপাশে যেখানে সমস্যা একটু জায়গা পাবেন ওখানে সমাধান করবেন। সব অঙ্ক বইয়ের ভিতরে করার চেষ্টা করবেন।
যদি 10টা অঙ্ক থাকে 9টা অঙ্কই বইয়ের ভিতর করবেন। একটা অঙ্ক দেখবেন যে আপনি করছেন, হয় নাই, ভুল হয়েছে, জায়গা নাই বইয়ের ভিতর করার, এক্সট্রা খাতা লাগবে, তখন এক্সট্রা খাতায় প্র্যাকটিস করবেন। স্টেটমেন্ট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, স্টেটমেন্ট আপনার অটোমেটিক হয়ে যাবে। আপনি যখন অঙ্ক পারবেন, অঙ্ক পারতে হলে ওই যে আমি যখন ব্যাংকের ম্যাথ করাই তখনও কিন্তু আমি শর্টে করি, কোনো স্টেটমেন্ট দিই না। তখন স্টুডেন্টরা বলে স্যার স্টেটমেন্ট কীভাবে দেবো, আমি তখন বলি আপনি অঙ্ক শিখেন, স্টেটমেন্ট অটোমেটিক শিখে যাবেন। আপনার অঙ্ক শিখতে হলে আপনাকে অঙ্ক চর্চা করতে করতে একটা লেভেলে আসতে হবে। ওই লেভেলটায় যেতে যেতে তার আগে আপনি যে কখন স্টেটমেন্ট শিখে যাবেন আপনি নিজে জানেন না। ছোটবেলা আমি সাইকেল চালাতে পারতাম না, আমার আম্মা বলতো যে বড় হলে বাগেরহাটে যাবি, বাগেরহাটে ওইখানে ওয়াল করা আছে, ইট দিয়ে ব্লক করা, ছোট জায়গা, মাঝখান থেকে সাইকেল চালাবি, এদিক ওদিক পড়বি না, ওখানে ট্রেনার আছে, তোদেরকে সাইকেল চালানো শিখাবে। আমি যখন খুব ছোট এই কথা বলতো যে আমি বড় হলে সাইকেল চালানো কিভাবে শিখবো, বাগেরহাট যাবো, ট্রেনার আছে, ওখানে ওয়াল করা আছে, ওয়ালের মাঝখান দিয়ে সাইকেল চালাবো, দুই দিকে আমি পড়ে যাব না, আমাকে কিভাবে সাইকেল চালানো শিখাবে। তো আমি তো খুব খুশি, বড় হলে বাগেরহাট যাবো সাইকেল চালানো শিখতে। ও মা, কবে কবে যে আমি সাইকেল চালানো শিখে গেছি আমি নিজেই জানি না। বড় হয়ে একদিন জিজ্ঞাসা করলাম, কই আমাকে তো বাগেরহাট পাঠালে না সাইকেল চালানো শিখাতে। কি উত্তর দিবে, বললো যে তুই তো সাইকেল চালানো শিখেই গেছিস, তোর আর বাগেরহাট তখন যাওয়ার দরকার নেই সাইকেল চালানো শিখতে। ঠিক তেমনি আপনি যদি অঙ্ক পারেন, অঙ্ক প্র্যাকটিস করতে করতে আপনি একটা লেভেলে আসবেন, তারপরে আপনি স্টেটমেন্ট নিয়ে চিন্তা করবেন। কিন্তু অঙ্ক পেরে, অঙ্ক শিখতে শিখতে আপনি ভালো একটা পর্যায়ে আসতে আসতে তার অনেক আগে আপনি স্টেটমেন্ট শিখে যাবেন। আমি খাইরুলসের বেসিক ম্যাথ পড়ি। নেট সমস্যা স্যার, মিমের ভালো আছি। ঝুমা ব্যানার্জিও খুব পরিচিত আমার, কয়েকদিন যাবৎ ভালোই কমেন্ট দিচ্ছে। স্যার আমি বাগেরহাট থেকে, ভালো, বাগেরহাটের চিতলমারিতে, আমার বাড়ি পিরোজপুরে, তবে বাগেরহাট সীমানায়, মানে আমার পড়াশোনা হচ্ছে বড়াল কলেজে, এটা চিতলমারিতে, চিনে থাকতে পারেন ইমরান ইফতেখার। এমডি আবুল বাসার ভালো আছি। আবুল বাসার ভালো আছি ভাই, আসছেন তার জন্য অনেক ধন্যবাদ। স্যার আমি বাগেরহাট থেকে। ও চিতলমারি চিনেন, বাগেরহাট তাহলে চিতলমারি চিনবেন, আমাদের মুভমেন্ট হচ্ছে চিতলমারিতে, চলাফেরা বেশি। কতক্ষণ হলো ক্লাস? 41 মিনিট ক্লাস শেষ। আসেন আমরা কয়েকটা অঙ্ক করি, টেবিলে আছেন না খাতা কলম নিয়ে? আসেন আমরা এখন আস্তে আস্তে কয়েকটা অঙ্ক করি, আমাদের সাথে থাকেন। ওই যে অনেকে বলে স্যার এখানে কাটাকাটি বুঝতেছি না, আপনি যে কাটাকাটি কখন শিখবেন আমি তো জানি আপনি কি বুঝেন না, আপনি কি বুঝেন না। আপনি যে কাটাকাটি বুঝতেছেন না বা আপনি যে কাটাকাটি বুঝেন না সেটা তো আমি জানি, আমি 20 বছর পড়াচ্ছি না, তাহলে আপনাকে কাটাকাটি কি আমার শেখাতে হবে না? আমার শেখাতে হবে, কখন শেখাবো? আপনি আমার সাথে থাকেন, ক্লাস করতে থাকেন, কাটাকাটি কখন শিখবেন আপনি নিজেও বুঝবেন না। লিখে স্টেটমেন্ট দিয়ে ম্যাথ করাটা কি গুরুত্বপূর্ণ? না, গুরুত্বপূর্ণ আমি মনে করি না কোনো গুরুত্ব আছে। স্টেটমেন্ট দিয়ে দিয়ে ম্যাথ করে, ওই যে ঐকিক নিয়মে, ওগুলো ছোটবেলায় আমরা করতাম। স্টেটমেন্ট দিয়ে দিয়ে বড় বড় করে কোনো দরকার নেই, স্টেটমেন্ট দেন, ছোট ছোট স্টেটমেন্ট দেন। যখন প্র্যাকটিস করবেন বইয়ের মধ্যে প্র্যাকটিস করবেন, সেখানে স্টেটমেন্ট দেওয়ার তো জায়গা থাকে না, জায়গা কোথায় দিবেন আপনি? স্টেটমেন্ট ছাড়াই অঙ্ক প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে ছোট ছোট স্টেটমেন্ট দিয়েন। আর স্টেটমেন্ট আপনি পরীক্ষার হলে পারবেন, কারণ অঙ্ক শিখতে শিখতে আপনি যখন একটা লেভেলে যাবেন, অঙ্ক শেখার আগেই আপনার স্টেটমেন্ট শেখা হয়ে যাবে। বসে আছি খাতা কলম নিয়ে। রমাকে আমি কিছুক্ষণ আগে মেসেজ করছিলাম তোমাকে, আমার শতকরার ক্লাস, গড়ের ক্লাস আর লাভ ক্ষতির প্রথম ক্লাস, 5টা ক্লাস ইউটিউবে আছে, দ্রুত খাতায় করে জমা দিও, দেখাইও। তাহলে আমরা আসি কোথায় বলেন? আমরা আসি হচ্ছে লাভ ক্ষতি। আচ্ছা, লাভ ক্ষতির আমরা তো একটা ক্লাস নিয়েছিলাম, মানে কয়টা ম্যাথ করছিলাম? একটা ক্লাসে 12টা ম্যাথ করছিলাম, 1.5 ঘন্টার একটা ক্লাস, সুন্দর করে বুঝাইছিলাম। এই যে 12, তাহলে এখানে যে 12টা ম্যাথ আছে 1 থেকে 12, এগুলো হচ্ছে সব রিসেন্টলি প্রাইমারিতে আসছে। আর এরপরে এখন থেকে যে ম্যাথগুলো শুরু হচ্ছে, জি পূজায় আসবো চিতলমারি,
বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। বিসিএস এর প্রশ্নগুলো সব পরীক্ষায় কপি হয়, প্রাইমারি বলেন যে কোনো চাকরি পরীক্ষায় বলেন, এর জন্য বিসিএস এর কোশ্চেন আমাদের শিখতে হবে। অন্যান্য পরীক্ষার কিছু প্রশ্ন এগুলো আমাদেরকে শিখতে হবে, কারণ এগুলো প্রাইমারির সাথে রিলেটেড। দেখেন প্রথম গণিতটা কি আছে। বারোটা ম্যাথ করা হয়েছিল, ধন্যবাদ রমাদিব দি। ইংলিশ পারেন না? এই যে আমি বললাম না, প্রফেসরসের এখন যে বইটা করাচ্ছি এই বইটা নিয়ে আপাতত প্র্যাকটিস করতে থাকেন। প্রফেসরসের কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটাও ভালো, অল্প মানে খুবই ভালো, পাতলা একটা বই। টেন্স নিয়ে বলেন, ভয়েস নিয়ে বলেন, অল্প কয়েকটা পেজে ব্যাখ্যা করছে, এরপরে প্রচুর এক্সাম্পল দিছে। সেখানে যদি আপনি একটা মোটা বই নেন, দেখবেন প্রচুর ব্যাখ্যা, প্রচুর এক্সাম্পল, হারিয়ে যাবেন। আমি হারিয়ে যাই, আমি ইংরেজি গণিত অঙ্কে ভালো, আমি হারিয়ে যাই। এই জন্য মোটা গাদা গাদা বইয়ে যাওয়ার দরকার নেই। পূজা তো সাবখালি এবার। আসেন আমরা কয়টা ম্যাথ করি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য, দেখেন এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বলছে ক্রয় মূল্যে বিক্রয় মূল্যের দ্বিগুণ। এদিকে হচ্ছে আমার প্রথমে থাকে ক্রয় মূল্য, আর এদিকে থাকে আমার বিক্রয় মূল্য। এটা ক্রয় করি, এরপরে গিয়ে বিক্রয় করি। তো বলছে ক্রয় মূল্য হলো বিক্রয় মূল্যের দ্বিগুণ। বিক্রয় মূল্যের দ্বিগুণ মানে এটা যদি 100 টাকা হয়, এটা দ্বিগুণ 200 টাকা। তাহলে বলছে ক্রয় হলো 200 টাকা আর বিক্রয় হলো 100 টাকা, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? অ্যান্সার আছে দেখেন সব পার্সেন্টে, মানে পার্সেন্টে অ্যান্সার করতে হবে, মানে শতকরা ক্ষতি কত। তাহলে 200 টাকা দিয়ে ক্রয় করলাম, 100 টাকা বিক্রয় করলাম, তাহলে ক্ষতি হলো কত? 100 টাকা। তাহলে আমি লিখতে পারি কি 200 টাকায় ক্ষতি 100 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি কত? 100 টাকায় ক্ষতি কত? এই 200 এদিকে এসে নিচে আসবে, আর এই 100 এদিকে এসে পড়ে যাবে। 2 দিয়ে 100 কে কাটলে 50, 50 টাকা বা 50%। সব যদি আমরা টাকা বলি তাহলে 100 টাকায় ক্ষতি 50 টাকা, তার মানে অ্যান্সার হচ্ছে 50%। 200 টাকা দিয়ে ক্রয় করে 100 টাকায় বিক্রয় করছি, মানে অর্ধেক দামে বিক্রয় করছি। 2 টাকা দিয়ে ক্রয় করে 1 টাকায় বিক্রয় করছি, অর্ধেক দামে বিক্রয় করছি। তাই 200 টাকা দিয়ে কিনে যদি 100 টাকায় বিক্রি করি, অর্ধেক দামে যদি বিক্রয় করি, তাহলে 200 টাকার মালটা আমি যদি 200 টাকা দিয়ে না কিনে যদি 100 টাকায় কিনি, তাহলে অর্ধেক দামে 50 টাকায় বিক্রয় করব। 100 টাকায় ক্রয় করে যদি 50 টাকায় বিক্রয় করি, তাহলে ক্ষতি কত? 50%। 100 টাকা দিয়ে ক্রয় করে আমি যদি 75 টাকায় বিক্রয় করি, ক্ষতি কত? 25%। আমার তো এগুলো করা লাগবে না, এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে। 200 টাকা দিয়ে একটা পণ্য কিনছি, 100 টাকায় আমি বিক্রয় করছি। 200 টাকায় কিনে 100 টাকায় বিক্রয় করছি, তাহলে এই 200 টাকা দিয়ে অর্ধেক দামে বিক্রয় করছি। তাহলে 100 টাকা দিয়ে যদি কিনতাম, তাহলে আমি 50 টাকায় বিক্রয় করতাম। তাহলে বলছে শতকরা, এই হলো শতকরা। এটা হচ্ছে আমার 200 এর সাথে তুলনা। আমাকে বলছে শতকরা মান বের করতে। শতকরা সবসময় মনে রাখবেন, শতকরা মানে হচ্ছে 100 এর সাথে তুলনা। তাহলে আপনাকে এইটা বের করতে বলছে যে 100 এর তুলনায় আপনি কত বিক্রয় হবে। যদি 100 টাকা আপনার ক্রয় হয়, তাহলে বিক্রয় কত হবে? তাহলে 100 টাকা ক্রয় হলে বিক্রয় হবে অর্ধেক, 50 টাকা। 100 টাকায় কিনে 50 টাকা বিক্রয় করছি, তাহলে ক্ষতি হচ্ছে 50%। তাহলে একের অ্যান্সার হচ্ছে 50%। এই যে ক্ষতি 50%। তবে পরীক্ষার হলে এটা যেন উল্টে না যায়, খেয়াল রাখবেন। এই সহজ ম্যাথগুলো আপনারা কিন্তু ভুল করবেন। এটা কিন্তু একেবারে সহজ ম্যাথ, আবার কঠিন ম্যাথ। 44তম বিসিএস এ আসছে। এটা কদিন আগে বিসিএস পরীক্ষা হলো, 44তম। আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু 34 ভাইবা দিয়েছিলাম। এই সামনে হচ্ছে 49তম বিসিএস, সামনে 49, 50তম, 47তম সেদিন গেল, তাই না? 48তম স্পেশাল হলো, তাহলে সামনে কি 49তম বিসিএস। আমি 34 বিসিএস ভাইবা দিয়েছিলাম, আর এটা আমার প্রথম বিসিএস ছিল। নন ক্যাডার পেয়েছিলাম, যাই নাই।
তখন অলরেডি আমি ব্যাংকে জয়েন করছি। এই ম্যাথটা দেখেন কি বলছি, 50%, তাই না? কমেন্ট দেখবো, সব কমেন্ট দেখবো, সব কমেন্ট করবো। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন, ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো? খাতা কলম নিয়ে টেবিলে আছেন, আগে দেখবেন আমি কিভাবে করাই, তারপরে আপনি করবেন, নিজে ট্রাই করতে যাবেন না। আমি এখন কথা বলতেছি, অনেকে আছে স্টুডেন্ট একটু পণ্ডিত বেশি, পারে ভালো, দ্রুত দেখবেন করা শুরু করে দিয়েছে নিজে নিজে। আপনি পারেন আমি জানি, কিন্তু আপনি নিজে করেন না। এখন রাখেন, আমি কিভাবে করাই আমার কাছ থেকে আগে শিখেন, সব সময় চেষ্টা করবেন আমার কাছ থেকে শেখার, দেখার। এরপরে যখন আপনি বাসায় অন্য সময় প্র্যাকটিস করবেন, বই দেখে, গাইড দেখে নিজের মতো করে করেন। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কিনে 4টি করে বিক্রয় করছেন। তাহলে বলেন 3, 4 এবং 5 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা বলেন। 3, 4 এবং 5-এর লসাগু কত? 3, 4 এবং 5-এর লসাগু হচ্ছে 4 5 20, 3 20 60। মনে করেন যে আপনি 60টা আমলকি কিনছেন, টাকায় 3টি সমান সংখ্যক, টাকায় 3টি দরে আপনি 60টি আমলকি কিনছেন, আর টাকায় 5টি দরে আপনি 60টি আমলকি কিনছেন। তাহলে টাকায় 3টি দরে 60টি কয় টাকা দাম পড়বে? 60টির দাম হলো আপনার 20 টাকা। টাকায় 5টি দরে আপনি 60টি কিনছেন, টাকায় 5টি দরে, তাহলে 60টির দাম কত? 60 ভাগ 5 মানে হচ্ছে 12 টাকা। তাহলে এই 20 আর 12 কত হয়? 32 টাকা। আপনি 32 টাকা দিয়ে কিনছেন 60-এর 60, 120টি আমলকি। এবার এই 120টি আমলকি আপনি টাকায় 4টি করে বিক্রয় করছেন, ঠিক আছে? তাহলে 100, এটা হলো ক্রয়। এখানে 60টি কিনছেন, টাকায় 3টি, মানে 1 টাকায় 3টি পাবেন। তাহলে 60টি আমলকির দাম 20 টাকা। আবার টাকায় 5টি ধরে 60টি আমলকি কিনছেন, বলছে সমান সংখ্যা, এই যে সমান, এখানেও 60টি, এখানেও 60টি, সমান। এই 60টি টাকায় 5টি ধরে কিনছেন, মানে 5টার দাম 1 টাকা। তাহলে 60টার দাম কত? 60কে 5 দিয়ে ভাগ করলে 12 টাকা। তাহলে এই 60টি কিনছেন 20 টাকা দিয়ে, এই 60টি কিনছেন 12 টাকা দিয়ে, সমান সংখ্যক, টোটাল দাম কত? 32 টাকা। 60-এর 60 মোট কত? 120টি। তাহলে 120টি আমলকি আপনি 32 টাকা দিয়ে কিনছেন, এটা হলো আপনার ক্রয় মূল্য। আবার এই 120টি আমলকি আপনি টাকায় 4টি করে বিক্রয় করছেন। এই একটা বাজার থেকে কিনছেন, এই একটা বাজার থেকে কিনছেন, দুইটা বাজার থেকে কিনছেন। 32 টাকা দিয়ে কিনছেন 120টি আমলকি। এবার সবগুলো আমলকি একসাথে করলেন 120টি হলো। এবার নতুন একটা বাজারে নিয়ে বিক্রয় করছেন, এই দুই বাজার থেকে ক্রয় করছেন, নতুন বাজারে গিয়ে বিক্রয় করবেন। 120টি আমলকি 4টি ধরে বিক্রয় করবেন, তাহলে বিক্রয় মূল্য হবে 30 টাকা। তাহলে 120টি আমলকি কিনলেন 32 টাকা দিয়ে, 120টি আমলকি বিক্রয় করলেন 30 টাকা। 32 টাকা দিয়ে কিনে 30 টাকা বিক্রয় করছেন, 2 টাকা লস হয়েছে। শতকরা কত লস? দেখেন, 32 টাকায় লস হচ্ছে 2 টাকা। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে লস। লসের পরিমাণ বাড়ি করতে বলছে, যার পরিমাণ বাড়ি করতে বলে সেটা উপরে বসে। 32 টাকায় লস 2 টাকা, 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্ট হয়ে যাবে। 16 দিয়ে 100 দিয়ে কাটলে কত হয়? 6 16 96। 16-র 4 মানে হচ্ছে 4-এর 1। 16 দিয়ে 100 কাটলে কত হয়? 6 16। তাহলে আরো 4 থাকে, মানে হচ্ছে 4/16, মানে 1/4। 6-এর 1%। অ্যান্সার আছে, এই দেখেন, এই অ্যান্সার আছে 6.25% ক্ষতি। এটা হচ্ছে আপনার অ্যান্সার, 6.25%। 6 সমস্ত 4-এর 1, এই জায়গাটা ব্যাখ্যা করি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলো ব্যাখ্যা আছে। 6 সমস্ত 4-এর 1 মানে হচ্ছে 6 প্লাস 4-এর 1। এটা কি জানতেন যে 6 সমস্ত 4-এর 1 মানে হচ্ছে 6 প্লাস 4-এর 1? 4-এর 1 মানে কি? 4 ভাগের 1 ভাগ, মানে 0.25। 1 রে আপনি যদি 4 দিয়ে ভাগ করেন কত হয় বলেন তো? 0.25 হয়।
তাহলে 6+0.25 মানে হচ্ছে 6.25, মানে 6 সমস্ত 4-এর 1 মানে হচ্ছে 6.25। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6.25। আবার দেখেন, 1কে আপনি যদি 4 দিয়ে ভাগ করেন, কিভাবে ভাগ করি? আমি সাধারণত উপরে শূন্য নিয়ে নিই, 4 25 100, 2 শূন্যর জন্য দশমিক মানে 0.25 হচ্ছে অ্যান্সার। আমি যখন 1কে 4 দিয়ে ভাগ করি, এর আগের দিন বলছিলাম না, তো আমি ভাগ করার জন্য 4 দিয়ে 1 ভাগ হয় না, 4 দিয়ে 10ও ভাগ হয় না, 4 দিয়ে কিন্তু 100 ভাগ হয়। 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 25। দুইটা শূন্য নিছি না, 2 ঘর আগে দশমিক হবে। তার মানে 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়। 6 সমস্ত 4-এর 1 অ্যান্সার কত? এই যে 4-এর 1 মানে 6.25। এগুলো আপনার কোনো কিছু করতে হবে না। 6 সমস্ত 4-এর 1 পাইছেন অ্যান্সার। তো আপনি অ্যান্সারে গিয়ে দেখলেন যে 6 সমস্ত 4-এর 1 তো নাই, আছে 6.25, মানে 6 সমস্ত 4-এর 1 মানেই হচ্ছে 6.25। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6.25। অ্যান্সার দিছেন গোলাম রাব্বানি। সবাই অ্যান্সার দেন দ্রুত। এই অঙ্কটা আমরা করলাম কি সংখ্যা পদ্ধতির মাধ্যমে, বা একটা নির্দিষ্ট নাম্বার নিয়ে, যে নাম্বারটা 3, 5 এবং 4 দিয়ে ভাগ হয়। এই অঙ্কগুলো আমি সব সময় এইভাবে করি সংখ্যা পদ্ধতির মাধ্যমে, করতে সেকেন্ড লাগে। 3, 4, 5, 3, 5, 4-এর লসাগু 60, তার মানে 60টা কিনছে। এখানে সমান সংখ্যক বলছে, 3টি করে 60টি কিনছে, 5টি করে 60টি কিনছে। তাহলে 3, 5 মানে এই 3টি করে যে 60টি কিনলো এটার দাম হচ্ছে 20, 5টি ধরে যে 60টি কিনলো এটা হচ্ছে 12। তাহলে 60 মানে টোটাল হচ্ছে 120টি কিনলো, 20 আর 12 32 টাকা দিয়ে। এই 120টি আবার বিক্রয় করছে 4টি ধরে, তাহলে 120-এ 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 30। তাহলে এই 32 টাকা হচ্ছে আমার ক্রয়, আর এই 30 টাকা হচ্ছে বিক্রয়, মানে 32 টাকায় লস 2 টাকা। 100-তে কত? 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। অথবা আমরা এভাবে করতে পারি যে 32 টাকায় লস 2 টাকা, 1 টাকায় লস 2/32 টাকা, 100 টাকায় লস, এই 32 এখানে নিচে, এই 100 এখানে উপরে। 2 দিয়ে 32 কাটলে 16, 16 দিয়ে 100 কাটলে 6, 16 96, 16-র 4 মানে হচ্ছে 4-এর 1। 16 দিয়ে 100 কাটলে কত হয়? 6, 16 96, আরো 4 থাকে, মানে 6 সমস্ত 4/16, তার মানে 4/1। তাহলে 6 সমস্ত 4-এর 1, 16-র 4 মানে হচ্ছে 4-এর 1, তার মানে এটা হচ্ছে অ্যান্সার 6.25। এবার বুঝছেন না যে সবাই অ্যান্সার দিচ্ছেন? যারা অ্যান্সার দিচ্ছেন সবাই তো আমার ফেস পরিচিত, নতুন দেখতেছি না, কারণ কি? আর এই ম্যাথগুলো আমরা কিভাবে করি বলেন? আমরা করি কিভাবে? 3টি কিনছি টাকায়, তার মানে একটার দাম 1/3 টাকা, 5টি কিনছি 1 টাকা, একটার দাম 1/5 টাকা, এই হলো আমার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত? 4টা বিক্রয় করছি, এটা হলো দুইটার ক্রয় মূল্য। 4টা বিক্রয় করছি কত? 1 টাকায়। তাহলে 4টা বিক্রয় করছি 1 টাকা, একটা বিক্রয় করছি 1/4 টাকা, 2টা বিক্রয় করছি 2/4 টাকা, মানে 1/2 টাকা। দেখেন, টাকায় 3টি মানে 3টির দাম 1 টাকা, তাহলে একটির দাম কত? একটি আমলকির দাম হচ্ছে 1/3 টাকা। 5টি আমলকির দাম 1 টাকা, তাহলে একটা আমলকির দাম 1/5 টাকা। তাহলে এইটা হলো আমার 2টি আমলকির একত্রে ক্রয় মূল্য। বিক্রয় মূল্যে আসেন, 4টির বিক্রয় 1 টাকা, তাহলে 4টির বিক্রয় 1 টাকা, তাহলে এখানে যেহেতু 2টা আছে, এখানে আমি 2টা বানাইছি, 2টার বিক্রয় এত টাকা। ইউনিট মানে ইউনিট সবসময় সমান করতে হবে। আজকে অনেকগুলো অঙ্ক আছে ইউনিট সমান করার, সবগুলো ম্যাথ করেন, দেখবেন খুব ভালো লাগবে। সব ব্যাখ্যা আছে, সব, যেহেতু আমি সব জানি, আপনি বইয়ে দেখবেন একটা অঙ্কের একটা ব্যাখ্যা, আর আমার কাছ থেকে পাবেন প্রতিটা অঙ্কের একাধিক ব্যাখ্যা, কারণ আমি তো জানি এগুলো। ইউনিট আপনাকে সমান করতে হবে।
ইউনিট মানে আপনি যদি কোনো দুইটা জিনিসের সাথে তুলনা করতে চান, আপনাকে ইউনিট সমান করতে। ইউনিট মানে একক। মনে করেন যে আপনার বাসার কাছে একটা দোকান আছে, ওইখানে দোকানে গিয়ে দেখলেন যে এক ডজন ডিমের দাম 60 টাকা। আপনি আপনার গলিতে, আমি যেখানে থাকি এটা এই পাশে 3 নম্বর লাইন, এই পাশে 2.5 নম্বর, 3 নম্বর লাইন একটা গলিতে এক ডজন মনে করেন এক হালি ডিমের দাম, 4টা ডিমের দাম 60 টাকা। অথচ এই পাশে এটা হচ্ছে 3 নম্বর গলিতে, এই পাশে আরেকটা দোকান আছে যেখানে 12টা ডিমের দাম, তারা ডজন বিক্রি করতেছে। মনে করেন এই পাশে স্বপ্ন আছে, স্বপ্নে 4টা ডিম বিক্রি করে না, ডজন সেট করা। স্বপ্নে এক ডজন ডিমের দাম মনে করেন 130 টাকা। তাহলে বলেন আমার 2.5 লেনে 4টা ডিমের দাম 60 টাকা, আর স্বপ্নে ওরা হালি বিক্রি করে না, ওরা ডজন বিক্রি করে, ওদের কাছে হালি পাওয়া যায় না। স্বপ্নে এক ডজন ডিমের দাম 130 টাকা। দাম কোথায় বেশি? আপনি এখান থেকে কোনোভাবেই বলতে পারবেন না যে কোনটাতে দাম বেশি, আমার গলিতে দাম বেশি নাকি স্বপ্নের দাম বেশি। দাম বের করতে হলে আপনাকে ইউনিট সমান করতে হবে। ইউনিট সমান করেন, দেখলাম যে আমার গলিতে একটা ডিমের দাম 15 টাকা, আর স্বপ্নে 12টা ডিমের দাম হচ্ছে 130 টাকা। তাহলে কত হয়? 12 12 140, মানে 12 টাকার থেকেও কম দাম, 12 টাকার থেকেও কম দাম। তাহলে আমার গলিতে একটা ডিমের দাম 15 টাকা, একটা ডিমের দাম 15 টাকা, স্বপ্নে একটা ডিমের দাম 12 টাকার থেকে কম, তার মানে স্বপ্নে কম দাম। কিভাবে করলাম? ইউনিট সমান করে নিয়েছি। আমার এখানে একটা ডিম, স্বপ্নেও এখানে একটা ডিম, এই দুইটা ইউনিট সমান করে নিয়েছি। তখন আমি তুলনা করতে পারি যে আমার এখানের থেকে স্বপ্নের দাম কম। স্বপ্ন সুপার শপ যেটাকে বলে। তার মানে এখান থেকে কিন্তু আপনি কোনোভাবে বলতে পারবেন না যে আমার গলিতে, বুঝেন, 4টা ডিমের দাম, এক হালি ডিমের দাম 60 টাকা, স্বপ্নে গিয়ে দেখলাম এক ডজন ডিমের দাম 130 টাকা। তাহলে বলেন আমার গলিতে দাম বেশি না স্বপ্নে দাম বেশি? এখান থেকে আপনি কোনোভাবে বলতে পারবেন যে আমার গলিতে দাম বেশি না স্বপ্নে দাম বেশি? কোনোভাবে বলতে পারবেন না। তখন আপনি বলতে পারবেন যে এখানে 4টা ডিমের দাম 60 টাকা, তাহলে এখানে একটা ডিমের দাম দেখলাম 12 থেকে একটু কম, মানে এখানে 4টা ডিমের দাম 4 × 48 থেকে একটু কম, মনে করেন 47 টাকা। তাহলে আমার গলিতে 4টা ডিমের দাম 60 টাকা, স্বপ্নে গিয়ে দেখলাম 4টা ডিমের দাম 47 টাকা। তাহলে দেখেন এই 4 আর এই 4 ডিমের সংখ্যা সমান করলাম, এখানে 60 টাকা, স্বপ্নে 47 টাকা, মানে স্বপ্নে দাম কম। তাহলে দাম যে কম, আমি যে তুলনা করলাম, কখন তুলনা করতে পারলাম? যখন আমি ইউনিট সমান করলাম, পরিমাণ সমান করলাম। এই জন্য আপনাকে ইউনিট সমান করতে হবে। দেখেন 3টি কিনছেন 1 টাকা দিয়ে, তাহলে একটির দাম 3-এর 1। 5টি কিনছেন 1 টাকা দিয়ে, তাহলে একটির দাম 5-এর 1। তাহলে এই দুইটির ক্রয় মূল্য, এটা হলো আপনার দুইটির, এটা হলো একত্রে দুইটির ক্রয় মূল্য। বিক্রয় করছেন 4 টাকা দরে, 4 টাকায় কয়টি? টাকায় 4টি, মানে 4টির বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে দুইটির বিক্রয় মূল্য 1/2 টাকা। তাহলে এখানে দুইটির ক্রয় মূল্য এত, এখানে দুইটির বিক্রয় মূল্য এত। তাহলে এটাও দুইটি, এটাও দুইটি, তার মানে এই দুইটার মধ্যে আমি এখন তুলনা করতে পারবো কোনটা কম কোনটা বেশি। অথবা এটাকে আমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি এখানে একটি ডিমের দাম পাবো গড়ে। এখানে একটির দাম কত? 1/4 টাকা। তাহলে এখানে একটি পেলাম, এখানেও একটি পেলাম, তাহলে ওই একটি আর এই একটির সাথে আমি তুলনা করতে পারবো। আমার দরকার নাই। দেখেন অঙ্কটা শুরু থেকে আরেকবার করি। টাকায় 3টি, মানে 3টির দাম 1 টাকা, তাহলে একটির দাম 1/3 টাকা। টাকায় 5টি, 5টির দাম 1 টাকা, তাহলে একটির দাম 1/5 টাকা। তাহলে এই একটির দাম 1/3 টাকা, আর এই একটির দাম 1/5 টাকা। আমরা সংক্ষেপে কি করি? ক্রয় মূল্য হচ্ছে 3-এর 1, পরীক্ষা হলে এভাবে করবো, 3-এর 1 আর 5-এর 1, এটা হচ্ছে আমার দুইটির ক্রয় মূল্য। পরীক্ষা হলে তো আমরা এগুলো করবো না, জায়গায় পাবো না, সময় পাবো না। তাহলে এটা হচ্ছে আমার দুইটির ক্রয় মূল্য। 4টির বিক্রয় 1 টাকা, 4টির বিক্রয় 1 টাকা, তাহলে দুইটির বিক্রয় কত?
2/4 মানে হচ্ছে 1/2 টাকা। এটা আমি একটু যোগ করি, দেখেন 3 × 5 = 15, 5 × 3 = 8। তাহলে দুইটির ক্রয় 15/8 টাকা, এটা হচ্ছে আমার ক্রয়। আর দুইটির বিক্রয় 1/2 টাকা, এটা হচ্ছে আমার বিক্রয়। এটা হচ্ছে দুইটির ক্রয়, এটা হচ্ছে দুইটির বিক্রয়। তাহলে আমি সোজা তুলনা করব যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সাপেক্ষে কত। বিক্রয় মূল্য কত? 1/2 টাকা। ক্রয় মূল্য কত? 8/15 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্রয় মূল্যের অংশ। এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, সরি, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য, এটা যদি 100 দিয়ে গুণ দেই তাহলে এটা পার্সেন্ট হয়ে যায়। তাহলে করেন 1/2 গুণ 15/8 গুণ 100%। এই 8/15কে উল্টাই দিছি। 8 দিয়ে 100কে কাটলে 12.5, 2 দিয়ে 12.5কে কাটলে 6.25। 6.25 গুণ 15, 15 গুণ 6, 6 15 900, 90 9000, 25 গুণ 15 কত হয়? 375। 375 মানে 9375, 2 শূন্য এখানে আসবে 93.75। এই অঙ্কটা একটু কঠিন, আপনি যোগ বিয়োগ করে বিভিন্নভাবে করতে পারবেন। আমার এই অঙ্কটা অনেক সহজ। আমি প্রথমে কিন্তু সহজ পদ্ধতি দেখাইছি, সবসময় সহজ পদ্ধতিতে করবেন। এখানে আমি কি করছি বুঝেন? এটা হলো আমার বিক্রয় মূল্য। দুইটির বিক্রয় মূল্য কই? এই যে এটা হলো আমার ক্রয় মূল্য। প্রশ্নে কি বের করতে বলছে বলেন? প্রশ্নে বলছে ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। লাভ বা ক্ষতি বের করতে হলে আমাকে কি করতে হবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে লাভ। তখন আমি ক্রয় মূল্যের সাপেক্ষে লাভের তুলনা করতে পারবো। আমি সেটা না করে, এটা হচ্ছে আমার কি? ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের সাপেক্ষে সোজা বিক্রয় মূল্য তুলনা করে দিয়েছি। ক্রয় মূল্যের সাপেক্ষে সোজা বিক্রয় মূল্য তুলনা করে দিয়েছি। তো দেখলাম যে ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য হচ্ছে 93.75 টাকা। তার মানে ক্ষতি কত? 100 থেকে 93.75 বাদ দিলে কত হয়? 6.25। এটাই ক্ষতি। আবার একটা জিনিস দেখেন, এখানে বোঝাই সুন্দর করে। শুধু আপনি শিখবেন না, আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও শিখাবেন। আমি এভাবে শিখাই। আপনি কিনছেন 100 টাকা দিয়ে, লাভ করছেন 5 টাকায়, বিক্রয় করছে 105 টাকা। ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ কত? ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ হচ্ছে 5 টাকা। ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ, ক্রয় মূল্যের সাথে লাভের তুলনা। যদি বলি আমি যে ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য কত? 105 টাকা। ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ হচ্ছে 5 টাকা। ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তাহলে আমি কি করছি শোনেন, এখানে দেখেন এইরকম একটা মান দেওয়া আছে। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। ক্রয় মূল্য এই যে, বিক্রয় মূল্য এই যে। এখন আমি 100 থেকে 105 থেকে 100 যদি বিয়োগ করি তাহলে লাভ পাই কয় টাকা? 5 টাকা। আমি এই লাভটা বের না করে, মানে এইটা এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ না করে আমি সোজা বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্রয় মূল্যের তুলনা করে ফেলছি। বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 105। তাহলে ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য 105। এটাকে আমি যদি গুণ দেই তাহলে পার্সেন্ট কাটাকাটি করলে হয়, এটা যদি কাটাকাটি করি 100 100 কাটা যায়, 105% হয়। মানে ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য হলো 105%, মানে লাভ হলো 5%। আবার বলি শুনেন, ক্রয় মূল্যের সাপেক্ষে আপনি, আবার বলি শুনেন, পরশুদিন একটা মেয়ে কমেন্ট দিছিল একটা অঙ্কে, এরকম একটা অঙ্ক ছিল 16% লাভ। প্রশ্নে ছিল 16% লাভ। তখন আমি অঙ্কে লিখছিলাম যে 116% সমান সমান 576 টাকা।
পরে আমি বাসায় বসে দেখলাম যে একটা মেয়ে কমেন্ট দিতে, স্যার 116% কই পাইলেন? কিনছি 100 টাকা দিয়ে, লাভ হইছে 16%, তাহলে বিক্রয় মূল্য হবে 116% বা 116 টাকা। যখন লাভ চায় তখন 16 বা 16%, যখন লাভ সহ বিক্রয় মূল্য চায় তখন 116%। ক্রয় করছেন 100 টাকা দিয়ে, লাভ হয়েছে 16 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 116 টাকা। ক্রয় করছেন 100 টাকা, লাভ হয়েছে 16 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 116 টাকা। আপনি কিন্তু এটা বের করতে পারছেন না? পারছেন। এখন আমি যদি বলি যে ক্রয় মূল্য হচ্ছে আপনার 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 116 টাকা, তাহলে লাভ কত? লাভ 16 টাকা। বের করতে পারছেন? পারছেন। মানে ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ লস থাকলে আমরা বিক্রয় মূল্য বের করতে পারি, অথবা ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য থাকলে আমরা প্লাস মাইনাস করে আমরা লাভটা বের করতে পারি। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ যদি 5 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হয় আমার 105 টাকা। ক্রয় মূল্যের সাপেক্ষে আমার লাভ হচ্ছে 5 টাকা, আর ক্রয় মূল্যের সাপেক্ষে আমার বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। যদি আমার এটা না থাকে, সোজা যদি আমার এইটাও থাকে, ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা, তার মানে লাভ হচ্ছে 105%, তার মানে 5% হচ্ছে আপনার লাভ। একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, তবে এই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে এখানেও কাজে লাগবে অনেক। এই ম্যাথটা নিয়ে আজকে আর কথা বলবো না, তবে এই ম্যাথটা আমি প্রথম যে নিয়মে করাইছি সংখ্যা পদ্ধতির মাধ্যমে, আপনারা সংখ্যা পদ্ধতির মাধ্যমে করবেন। লসাগু বের করে সমাধান করব, অন্য নিয়ম আর মাথায় ধরছে না স্যার, প্রথমটাই সহজ স্যার। যাক, একটু অ্যাডভান্স লেভেল না, এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে যারা আছেন সবাই তো প্রাইমারি হবেন না, কেউ প্রাইমারির হবেন, কেউ মন্ত্রণালয়ের হবেন, কেউ বিশেষ ক্যাডার হবেন, কেউ প্রাইমারি থেকে ভালো কিছু হবেন। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? সংখ্যা পদ্ধতির মাধ্যমে করব। সংখ্যা পদ্ধতির মাধ্যমে করলে কোন সংখ্যাটা ধরবো? সেই সংখ্যাটা ধরবো যে সংখ্যা 3, 4 এবং 5 দিয়ে ভাগ হয়। এই অঙ্কের কিন্তু এই যে ব্যাখ্যা দেওয়া দেখছেন, এই যে এই অঙ্কটা কিন্তু আমরা বইয়ে যাবে 3টে আমলকির 1 টাকা, তাহলে একটির দাম এত টাকা, একটির দাম এত টাকা, দুইটির দাম এত টাকা, 5/8 টাকা, 4টির দাম 1 টাকা, দুইটির দাম, দেখছেন এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। এই যে এই একটি, তাহলে দুইটির দাম 5/18 টাকা, এই যে দুইটির দাম 1/2 টাকা। এটা কিন্তু প্রফেসরসের ব্যাখ্যা। এরপরে এটুকু আবার আমার ব্যাখ্যা, দেখেন প্রফেসর সেখানে কি করছে, দুইটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে, বুঝেন, আর আপনাদের তো এটা বুঝতে হবে, দুইটি আমলকির ক্রয় মূল্য কত? 5/18 টাকা। দুইটি আমলকির বিক্রয় মূল্য কত? 1/2 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে প্রফেসর কি করছে? এটা থেকে মাইনাস করছে, মাইনাস করে আগেরটা মান, এখানে দেখা যাচ্ছে 15 আর 18, তার মানে 30-এর 8। আচ্ছা বলেন 15 আর 18 বলো না 2-এর 1 বড়? 2 আপনি যদি 15 করেন, মানে 2-এর কয় গুণ করলে? 7.5 গুণ করলে, তাহলে 1-এর 7.5 গুণ 7.5। তাহলে বলেন কোনটা বড়? 15-র 8 বড় না 15-র 7.5 বড়? 15-র 8 বড়। এটা আপনার ক্রয় মূল্য, এটা আপনার বিক্রয় মূল্য। প্রশ্নে কি বলছে দেখেন, আপনি তো করবেন, আমি তো বোঝাই, আমার তো জানি যে আপনার এই জায়গাটা শেখা লাগবে। ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখন বলেন, আপনি এই অঙ্কটা করতে করতে এই পর্যন্ত আসছেন, দুইটির ক্রয় 8/15 টাকা, দুইটির বিক্রয় 1/2 টাকা।
এটা হলো আপনার ক্রয় মূল্য, এটা হলো আপনার বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে বলেন আপনার লাভ হয়েছে না লস হয়েছে? প্রশ্নে বলছে লাভ হয়েছে না লস হয়েছে। এখন আপনি দেখলেন দুইটি ক্রয় এত টাকা বা দুইটির বিক্রয় এত টাকা, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাহলে বলেন ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? তাই না? আপনাকে মাইনাস করতে হবে, মাইনাস করলে না। এখন আমি এখান থেকে আমি কিভাবে বুঝবো যে এইটা বড় না এইটা বড়? কিভাবে করছি দেখেন, এই দুইয়ের, এই দুইকে আমি লিখছি 15, 2-এর 7.5 গুণ করলে কিন্তু 15 হয়, 1-এর 7.5 গুণ করলে 7.5 হয়। তার মানে আমি বুঝতে পারতেছি এই দুইটার মধ্যে এইটা ক্রয় মূল্য বড়। তখন এইটা থেকে এইটা আমি মাইনাস করছি, প্রফেসর এটা মাইনাস করছে। আপনারা ওইভাবে করছেন, সারা জীবন মাইনাস করছেন, মাইনাস করে মান বের করছেন। মান বের করার পরে তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে আপনি যে মানটা পাবেন, মনে করেন 3/5 পেলেন, এটা হচ্ছে আপনার প্রফিট। তখন আপনি লিখছেন এত টাকায় প্রফিট এত, 1 টাকায় প্রফিট এত, 100 টাকায় প্রফিট এত, তাই না? এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আপনাকে তো মাইনাস করতে হয়েছে, মাইনাস বের করে প্রফিট বের করছেন, লস বের করছেন, এটা হচ্ছে আপনার লস। আমি কি করছি দেখেন, এই মাইনাস টিনাস কোনো কিছু করিনি, আমি সংক্ষেপে করছি এটা আপনার ক্রয়, এটা আপনার বিক্রয়। তো লাভ লস বের করতে হলে আমাকে কি করতে হবে? ক্রয়ের সাপেক্ষে বিক্রয় কত। এই যে বিক্রয় বাই ক্রয়, এটা হচ্ছে আমার ক্রয়, এটা হচ্ছে আমার বিক্রয়। বিক্রয়ের তুলনায় ক্রয় কত, নিচে বিক্রয় বসাইছি, উপরে ক্রয় বসাইছি, 100 দিয়ে গুণ করছি, পার্সেন্ট হয়ে গেছে 93.75। মানে ক্রয়ের সাপেক্ষে এটা কি আমার ক্রয়, ক্রয়ের সাপেক্ষে আমার বিক্রয় হচ্ছে 93.75%। মানে আমার ক্ষতি হচ্ছে 6.25%। যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বুঝেন নাই তাদের আর বোঝার দরকার নাই। ভিডিও লেসন দেয়া আছে, পরবর্তীতে টেনে টেনে দেখবেন, বুঝতে পারলে বুঝবেন। বুঝতে হবে আপনাকে, কারণ সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমি আজকে দেখাইছি, কালকে হয়তো আপনি সংখ্যা পদ্ধতির মাধ্যমে নাও পারতে পারেন, পারবেন। পিডিএফ কি পাবো? আপাতত পিডিএফ দিতে পারতেছি না, এটা তো আসলে প্রফেসর প্রকাশনীর বই থেকে হুবহু নেয়া, ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। আমি বলি প্রফেসর প্রকাশনী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা যে বইটা আছে, এই বইটা থেকে আমি হুবহু সব নিয়ে পড়াচ্ছি এবং ওনাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি এবং ওনারা আমাকে কিন্তু অনুমতিও দিয়েছে। যে কাউকে কিন্তু ওনারা অনুমতি দিবে না, কারণ ওনাদের বই থেকে আপনি নিয়ে যদি উল্টাপাল্টা পড়ান তাহলে ওনাদের বইয়ের কি হবে, ডিসক্রেডিট হবে। তো ওনারা আমার সম্পর্কে কিছুটা জানে বিদায় আমাকে অনুমতি দিয়েছে, যার কারণে ওনাদের বই থেকে আমি হুবহু নিয়ে পড়াচ্ছি। যে কেউ চাইলেই কিন্তু যে কেউকেই পড়াতে দিবে না তারা, আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি। আর আমি যদি সোজা পিডিএফ দিয়ে দিই, পিডিএফ খুব খারাপ জিনিস ভাই, পিডিএফ চাইেন না, ভিডিও লেসন দেওয়া আছে, দেখে দেখে প্র্যাকটিস করেন। এটা করেন, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। সময় দেব 30 সেকেন্ড, দ্রুত করে দেন, সবাই করেন। 1 ঘন্টা 10 মিনিট নিলে ভালো হয়। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে। রুনা বলছে ক্লাসটা বেশি লং হয়ে যায়, নিব 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, মানে ক্লাসটা আমার টার্গেট হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মতো নেব, সেখানে সর্বোচ্চ বেশি হলে 1 ঘন্টা 25 মিনিট। যদি শুক্রবার বা শনিবার সকালে ক্লাস দিই দীর্ঘ সময়, তাহলে 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 45 বা 2 ঘন্টাও হতে পারে ক্লাস। তবে রেগুলার ক্লাস 1 ঘন্টা 15 থেকে 1 ঘন্টা 25 বা 1 ঘন্টা 30-এর মধ্যে থাকবে। আজকে অনেক সুন্দর সুন্দর ম্যাথ ছিল, প্রচুর ম্যাথ, কিন্তু আজকে আপনাদের সাথে অনেকদিন পরে কথা বললাম, প্রায় অনেকক্ষণ।
দ্রুত অ্যান্সার দিন। এটা আবুল বাশার ভাই অ্যান্সার দিছেন 6,000। সবাই অ্যান্সার দেন, অনেকেই তো লাইভে আছেন। মশিউর মুন্না অ্যান্সার দিলেন। গত ক্লাসটা যারা করছেন সবার এই ম্যাথটা পারার কথা। স্বপ্নীল আকাশ 600, আবুল বাশার 600, মশিউর মুন্না 600, সরি 6,000, 6,000 আবার 600, গোলাপ ভাই 6,000। গত ক্লাসে তো এই সেম ম্যাথ দেখাইছি, এই জন্য আজকে বলছিলাম যারা আজকে ক্লাসটা করবেন গতকালকে ক্লাসটা দ্রুত সমাধান করে আসেন। 12% ক্ষতিতে বিক্রয় কত হয়? 88%। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। 8% লাভ মানে 108%। মানে 88%-এর পরিবর্তে যদি 108% হতো তাহলে কত পার্সেন্ট বাড়তো? 12 আর 8 মানে 20% বাড়তো। যদি এই 12% ক্ষতি মানে 88% না হয় 8% লাভ 108% হতো, মানে টোটাল 20% বাড়তো, তাহলে আমার বিক্রয় মূল্য 1200 টাকা বাড়তো। বিক্রয় মূল্য 1200 টাকা বাড়তো। 12% ক্ষতিতে 88% বিক্রয় করলাম, বুঝেন? 8% লাভে 108% লাভে বিক্রয় করলাম। এটাও বিক্রয়, এটাও বিক্রয়, দুইটা বিক্রয় বাড়তো। এই বিক্রয় থেকে এই বিক্রয় বাড়তো, বিক্রয় মূল্য বাড়তো 1200 টাকা। মানে এই বিক্রয় থেকে এই বিক্রয়টা 1200 টাকা বাড়তো। টাকার হিসেবে 1200, পার্সেন্টের হিসেবে কত? 20%। তার মানে 20% সমান সমান 1200। 20% সমান সমান হচ্ছে 1200। তাহলে 100% সমান সমান কত? 20-এর 5 গুণ বাড়লো, 1200-এর 5 গুণ বাড়বে। 1200-এর 5 গুণ 6,000। ঠিক আছে? পার্সেন্ট আগে ছিল 20%, সেটা হয়ে গেল 100%, মানে 5 গুণ পার্সেন্ট বাড়িয়ে গেল। টাকাও 1200-এর 5 গুণ বাড়িয়ে যাবে। 1200-এর 5 গুণ মানে 6,000। 20% দেখেন 2-এর 6 গুণ মানে 12। ঠিক তেমনি আচ্ছা দরকার নেই, 100-এর 6 গুণ মানে 600। পার্সেন্টের হিসাব এদিক থেকেও যেভাবে বাড়ে এদিক থেকে সেভাবে বাড়ে, আবার এদিক থেকে যেভাবে বাড়ে এদিক থেকেও ঠিক সেম ভাবে বাড়ে। এই শূন্য বাদ দেন। 2-এর 12 মানে 6 গুণ বাড়ছে, 100-এর 6 গুণ বাড়বে, তাহলে এই যে 6 মানে 6,000। আবার বলি, পার্সেন্টের হিসাব এদিক থেকে ঠিক যে যত গুণ বাড়ে এদিক থেকে এদিকে ঠিক ঠিক তত গুণ বাড়ে। পার্সেন্টের হিসাব এটা তো হয়। আমার এভাবে করতে পারেন যে এদিক থেকে আপনার ঠিক যত গুণ বাড়বে এদিক থেকে আপনার ঠিক তত গুণ বাড়বে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 40তম BCS। কতক্ষণ হলো ক্লাস? 6,000। কথা বলতে বলতে কষ্ট হচ্ছে, 1 ঘন্টা 22 মিনিট আর 8 মিনিটের মতো করাবো। করেন এটা। সময় দেব 30 সেকেন্ড। করেন। স্বপ্নিল ভাই অ্যান্সার দিয়েছিলেন 600। 600 না 6,000 হবে। দ্রুত করেন, আমারও দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। চারটি আবুল বাশার,
দ্রুত অ্যান্সার দিন সবাই। স্বপ্নের অ্যান্সার দিছে 4টি। দ্রুত অ্যান্সার দেন সবাই। গোলাপ ভাই অ্যান্সার দিচ্ছেন 4টি। দেখেন কি বলছে ম্যাথটিতে, টাকায় 5টি। টাকায় মানে কি? 1 টাকায়। 1 টাকা মানে কি? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। টাকায় 5টি মানে 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়েছে। 12% ক্ষতিতে 1 টাকায় বিক্রয় করছেন। 1 টাকা মানে 100 পয়সা। 12% ক্ষতির অর্থ কি? আচ্ছা 2 ভাবে করাই দেখেন। 12% ক্ষতির অর্থ হচ্ছে 88% বিক্রয় করছেন। 88% 1 টাকায় বিক্রয় করছেন। 1 টাকা মানে ধরি আমি 100 পয়সা। 88% 100 পয়সায় বিক্রয় করছেন। 10% লাভ করতে হলে, তার 10% লাভ করতে হলে আপনাকে বিক্রয় করতে হবে 110%। তাহলে 88% সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে 110 পয়সা 10% সমান সমান এই 88 এখানে নিচে আর এই 110 এখানে উপরে। 88 ঠিকই তো আছে, 110 এখানে উপরে। কাটাকাটি যায়, 10% লাভ করতে হলে 110, 12% 88, সরি এটা হচ্ছে 88। তাহলে 11 দিয়ে 88 কাটলে 8, 8 দিয়ে 100 কাটলে 12.5 মানে 125। এই জায়গাটা বুঝেন, বলছে 12% ক্ষতি। 12% ক্ষতি মানে কি? 88% আপনি বিক্রয় করছেন, 88% আপনি 1 টাকায় বা 100 পয়সায় বিক্রয় করছেন। তো 88% যদি আপনি 100 পয়সায় বিক্রয় করেন, সেই জায়গায় 88% না হয় যদি 10% লাভ হতো, তাহলে 10% লাভ মানে কি 110% বিক্রয় হবে। তাহলে 88% যদি আপনার 100 পয়সা হয়, 88% না হয় সেটা যদি 110% হতো, তাহলে হতো 125 পয়সা। আবার বুঝেন, 88% আপনি একটা পণ্য 100 পয়সায় বিক্রয় করছেন, কিন্তু বলছে যে 88% বিক্রয় না, বিক্রয় যদি 110% হতো মানে 125 পয়সা হতো। এই 100 পয়সায় বিক্রয় করছেন কয়টি? 5টি। এই 125 পয়সায় বিক্রয় করবেন কয়টি? ওই 5টি। ওই 5টি 100 পয়সার পরিবর্তে যদি 125 পয়সায় বিক্রয় করতেন, তাহলে শতকরা কয়টা বিক্রয় হতো তাই বলছে। তাহলে 125 পয়সায় বিক্রয় করতাম 5টি, 125 পয়সায় বিক্রয় করতাম 5টি, তাহলে 1 পয়সায় বিক্রয় করতাম কয়টি? 100 পয়সায়। প্রশ্নে বলছে শতকরা মানে 100 পয়সায় তাহলে কয়টা বিক্রয় হতো? তাহলে এই 125 এখানে নিচে আসবে আর এই 100 এখানে উপরে যাবে। 4, 5 মানে 4টি। আবার বুঝেন, এই অঙ্কে বলছে যে এই অঙ্কগুলো খুবই সহজ আবার খুবই কঠিন। খুবই সহজ আবার খুবই কঠিন। 12% ক্ষতি মানে কি? 88% আপনি 100 পয়সায় বিক্রয় করছেন। তো আপনাকে বলছে যে না, আপনি 100 পয়সায় বিক্রয় না, যদি আপনি 125 পয়সায় বিক্রয় করতেন, তাহলে শতকরা কয়টা বিক্রয় করতেন? যদি আপনি 125 পয়সায় বিক্রয় করতেন, 125 পয়সায় কি বিক্রয় করতাম? ওই 5টি বিক্রয় করতাম। তাহলে বলছে যদি 125 পয়সায় আপনি ওই 5টি বিক্রয় করতেন, তাহলে শতকরা কয়টা বিক্রয় করতেন? মানে 100 পয়সায় কয়টা বিক্রয়? 4টি। এটা আমি দেখেন পয়সা করে নিয়েছি। এই ধরনের অঙ্ক আমি করার সময় সবসময় পয়সা করে নেই, কাটাকাটি হয়, সুবিধা হয়। আপনারা করছেন কি? টাকা ধরে করছেন। কিভাবে টাকা ধরে করছেন? 12% ক্ষতির অর্থ কি? 88% আপনি বিক্রয় করছেন 1 টাকায়। 88% আপনি 1 টাকায় বিক্রয় করছেন।
তো বলছেন আপনি 88%-এ বিক্রয় করবেন না, আপনি বিক্রয় করবেন 110%-এ। তাহলে 88%-এর পরিবর্তে যদি 110% হতো তাহলে বিক্রয় কত হতো? বিক্রয় হতো 1/88 গুণ 110। 8 11 88 8/10 মানে 4/5 মানে 5/4 টাকা। এটা হচ্ছে আপনার বিক্রয়, এটাও বিক্রয়। কি বলছে? 12% ক্ষতিতে মানে 88%-এ 1 টাকায় বিক্রয় করছেন। 88%-এ 1 টাকায় বিক্রয় করছেন। বলছে যে না, আপনি 88%-এ বিক্রয় করবেন না, আপনি বিক্রয় করবেন 10% লাভে, মানে 110% লাভে। তাহলে 110% লাভে এটা হচ্ছে আপনি করছেন, মানে অলরেডি এটা হয়েছে। এটা হচ্ছে যদি, এটা না হয়ে যদি আপনি 110%-এ বিক্রয় করতেন, মানে 5/4 টাকায় বিক্রয় করতেন, তাহলে শতকরায় কয়টা বিক্রয় করতেন? এই যে 1 টাকায় যে বিক্রয় করছেন, কি বিক্রয় করছেন? 5টি। এই যে বলছে যে 1 টাকার পরিবর্তে যদি 5/4 টাকায় বিক্রয় করতেন, তাহলে এই টাকায় যে বিক্রয় করবেন, কি বিক্রয় করবেন? ওই 5টি। তাহলে এই টাকায় আপনি, মানে 5/4 টাকায় আপনি বিক্রয় করবেন এই 5টি। তো আপনাকে বলছে যে শতকরা কত বিক্রয় করবেন? শতকরা মানে কি 100 টাকায়। তাহলে 1 টাকায় বিক্রয় করবেন না, আমরা শতকরা চাই না, আপনাকে বলছে টাকায়। টাকায় কয়টি বিক্রয় করবেন? তাহলে 5/4 টাকায় বিক্রয় করবেন 5টি, 1 টাকায় বিক্রয় করবেন 5/4, সরি 4/5 মানে হচ্ছে 4টি। একটু কঠিন হয়ে গেল মনে হয়, কারণ ক্লাস অলরেডি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, দীর্ঘক্ষণ কথা বলতেছি, আপনাদেরও এখন ব্রেনে লোড নিতে পারতেছেন না। অনেকে দেখলাম 4-5 জন লাইভ ছেড়ে গেছেন, আর আমি তো এখানে দাঁড়িয়ে বকবক করতেছি, আপনাদের থেকে অনেক বেশি কষ্ট আমার হচ্ছে। সোজা 1 ঘন্টা 31 মিনিট আজকে পর্যন্ত, কালকে দেখা হবে। তার আগে যাবার আগে আমি বলি, এই ম্যাথগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, দেখবেন সহজ হয়ে যাবে। এর থেকে সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। আমি আপনাদের আরেকটা ম্যাথ করতে দিই, আপনারা এটা করতে থাকেন। এটা আপনারা করে চলে যান, আমি করাবো না, কালকে করাবো। সময় দেব 30 সেকেন্ড। আপনাদের কাছে আমার 2টা অনুরোধ। 1 নাম্বার হচ্ছে, আমার ক্লাস যদি ভালো লাগে একটু আপনাদের ভাই বোনদের কাছে শেয়ার দিয়েন। আর 2 নাম্বার, এখানে এই মুহূর্তে লাইভে 32 জন দেখতে পাচ্ছি। এই 32 জন সহ যারাই ক্লাসটা করবেন সবাই সুন্দরভাবে ক্লাস খাতায় করে গ্রুপে জমা দিবেন। আমি সবার ক্লাস দেখব, কারো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করে জমা দিবেন। 30টা ক্লাস নোট জমা দেন, দেখবেন আপনি খুব ভালো একটা পর্যায়ে চলে যাবেন। কতটা ভালো পর্যায়ে চলে যাবেন যদি না যান, আপনাকে নেওয়ার দায়িত্ব আমার। তাহলে কি করবেন? পড়া বা যে ক্লাস কি করবেন? জমা দিবেন, প্রতিটা ক্লাস জমা দিবেন। তাহলে আপনার কাজ হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে একটু শেয়ার দিয়েন যদি মন চায়, এটা কাজ না, এটা আমার অনুরোধ। আপনার কাজ হচ্ছে শুধু এটা, এই পুরো ক্লাসটা সুন্দর করে খাতায় করে জমা দিবেন। তাহলে ভালো লাগেন, ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে। এই অঙ্কটার অ্যান্সার দিয়ে চলে যান, দেখি কে কে পারেন। আমি আরো 2 মিনিট অপেক্ষা করব। আমি 1 মিনিট অপেক্ষা করবো, 1 মিনিটের ভিতরে অ্যান্সার দিবেন। এটা প্রথম ক্লাসে করানো হয়েছিল, যাক এটা প্রথম ক্লাসে করানো হয়েছিল। এটা 18তম BCS এ আসছে। কিসের উপর? সহকারী প্রকৌশলী আসছে, হিসাব সহকারীতে 2000, প্রাথমিক শিক্ষক আসছে সহকারী হিসাব 2012-তে। এখন আবার প্র্যাকটিস করেন, অ্যান্সার দেন।
হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্ট, হ্যালো। লাইভ ছেড়ে গেছেন অনেকে, কারণ কি? অ্যান্সারটা দিয়ে যান। দুইজন অ্যান্সার দিয়েছেন, রং অ্যান্সার। অনেক কঠিন ম্যাথ, আবার অনেক সহজ ম্যাথ। কালকে বুঝাবো, দেখবেন পানির মতো সহজ। এই ধরনের ম্যাথ প্রচুর আসে এখন। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আগে জব, পরে সব। আমার সেই স্লোগানটা দিয়ে যাই, আপনারা একটু কমেন্ট করে চলে যান, আগে জব পরে সব। কমেন্ট দিন।